তিল নাকি মেয়েদের সৌন্দর্য, কিন্তু আমার স্বামী এটা সহ্যই করতে পারে না। আমি বাসর ঘরে চুপ করে বসে আছি। আজ আমার বিয়ে হয়েছে। বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে। সব মেয়ের মতোই অনেক স্বপ্ন নিয়ে স্বামীর জন্য অপেক্ষা করছি। আমার পরিচয়টাই তো দেওয়া হয়নি। আমি আরণিতা, এবার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। খুব ভালো না হলেও মোটামুটি ভালোই চলছিল আমার পড়ালেখার সুবিধার্থে হোস্টেলেই থাকতে হয়। একদিন ভার্সিটি থেকে এসে দেখি মা অনেকবার কল দিয়েছিল। ভার্সিটিতে থাকার কারণে মোবাইল সাইলেন্ট ছিল, তাই বুঝতে পারিনি। আমি দেখা মাত্রই মাকে কল দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পরেই ফোনটা রিসিভ করলো। হ্যালো মা, কল দিয়েছিলে? আমি মা না তো, মা রান্না করছে, তুই একটু ওয়েট কর, আমি মাকে দিচ্ছি। এ হলো আমার আদরের ছোট ভাই, এবার অষ্টম শ্রেণীতে পড়ে। হ্যালো, তোকে কতবার কল দিলাম, ধরলি না কেন? মা, আমি ভার্সিটিতে ছিলাম, মোবাইলটা সাইলেন্ট ছিল, তাই বুঝতে পারিনি। ও, তা বলো কল দিয়েছিলে কেন? তুই কাল সকালেই বাসায় চলে আসবি, এখানে তোকে খুব প্রয়োজন। কিন্তু মা। কেন কিন্তু না? আমি আসতে বলেছি, তুই আসবি, এটাই শেষ কথা। মা শোনো, আমি কিছু বলার আগেই ফোনটা কেটে দিয়েছে। আমি খুব চিন্তায় পড়ে গেলাম। কি এমন হলো যার কারণে আমাকে হঠাৎ করেই মা চলে যেতে বলছে? কিছুই বুঝতে পারছি না। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সকাল 5টা বাজে। উঠে ফ্রেশ হয়ে আসলাম। মা বলেছে যখন যেতে তো হবেই, তাই সব চিন্তা ভাবনা বাদ দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। 6:30 বাসটা ধরলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাসে পাশের সিটে একটা লোক বসেছে। দেখতে খুব গম্ভীর, কিন্তু চেহারায় বেশ মায়া মায়া ভাব আছে। যতই সময় যাচ্ছে ততই লোকটার প্রতি আগ্রহ কেন জানি বাড়ছে। লোকটা সারা রাস্তা একদম যন্ত্রমানব হয়েই বসেছিল, একটুও নড়াচড়া না, কোনো দিকে তাকায়নি পর্যন্ত। এমনকি তার পাশে কেউ যে আছে সেদিকেও তার খেয়াল নেই। এইভাবেই আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম। বাস থেকে নেমে একটা রিক্সা নিলাম। আমাদের বাড়ি রাস্তার সাথে হওয়ার সুবিধার্থে নেমে আর হাঁটতে হলো না। বাসায় ঢোকার সাথে সাথে বাদরটা আমাকে জড়িয়ে ধরল, আর মা বাবাকে ডাকতে লাগলো। মা এসে বলল, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি। আমিও সোজা রুমে চলে আসলাম, তারপর ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে আছি। মা আমার জন্য খাবার নিয়ে আসলো। আমি বললাম, খাইয়ে দাও। মা আমাকে খাওয়ানোর জন্য লোকমা ওঠালো, কোথা থেকে বাদরটা এসে খেয়ে ফেললো আর বলা শুরু করলো, আমি আগে খেয়েছি, তুই পারছিস না। এই বলে বাদরটাই দৌড়ে চলে গেল। আমি ওর পেছনে যেতে গেলে মা বলল, পরে ঝগড়া করিস, এখন খেয়ে নে, সারাদিন তো মনে হয় কিছুই খাসনি। সত্যি অনেক ক্ষুধা লেগেছে, তাই খাওয়া শুরু করলাম। খেতে খেতে মাকে জিজ্ঞেস করলাম, আমায় হঠাৎ করে আসতে বললে যে? মা বলল, সারাদিন অনেক ধকল গেছে, এখন খেয়ে শুয়ে পড়, এই বিষয়ে কালকে কথা হবে। মা খাইয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি শুয়ে পড়লাম, কিন্তু মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এদিকে হঠাৎ বাসায় কেন আসতে বলল, তারপর ওই ছেলেটা, কোনো উত্তরই মাথায় আসছে না। খুব ক্লান্ত, তাই এসব বাদ দিলাম। চোখ বুজে ঘুমানোর চেষ্টা করছিলাম, তখনই পায়ে সুরসুরি লাগলো। তাকিয়ে দেখি বাঁদরটা এসেছে। তারপর দুই ভাই বোন মারামারি করে ঘুমিয়ে পড়লাম। জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে চোখে পড়ল। এতে ঘুমটা ভেঙে গেল। সকালে ঘুম থেকে উঠে সূর্যের মিষ্টি হাসিটা দেখার অনুভূতিই অন্যরকম। তাই উঠে বারান্দায় এসে দাঁড়ালাম। সূর্য দেখতে দেখতে ওই লোকটার কথা আবারও মনে পড়ল। যতই ভাবছি আর ভাববো না, ততই মুখটা চোখের সামনে ভেসে উঠছে। হঠাৎ মায়ের ডাক শুনতে পেলাম, আরু, আরু। হ্যাঁ মা, আসছি। কিছু না ভেবে মায়ের কাছে গেলাম। এখানে বস, কিছু জরুরি কথা আছে তোর সাথে। বলো। তোর বাবা আসুক, তোর বাবাই বলবে। মার সাথে টুকটাক কথা বলতে বলতে বাবা চলে আসলেন। বাবা আমার পাশে বসতে গিয়েও মার পাশে বসলেন, কিন্তু অন্য সময় বাবা আমার পাশেই বসতেন। আমার সাথে দুদিন ধরে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। মা বাবা ফিসফিস করে কিছু একটা বলছে। যতটুকু কানে এলো, তুমি বলো না, তুমি বলো, তুমি বলো, তুমি সব কিছু ঠিক করেছো, তুমিই বলো। আচ্ছা, আমি বলছি। আমি বাবা মাকে বললাম, তোমরা কি বলবে বলো। বাবা আমতা আমতা করে বলতে লাগলো, আসলে মা, আমি একজনকে কথা দিয়ে ফেলেছি, তোকে কথাটা রাখতে হবে। তুমি কথা দিয়েছো, আমি কথা রাখবো কি করে? কি বলছো এসব, কিছুই বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলবে? আমি বলছি, তোর বাবা তার বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে ঠিক করে ফেলেছে। কি বলছো এসব তোমরা? কোনো কথা নেই, বাদটা নেই, আর বিয়ে? ছেলে আমাকে দেখলো না, আমি ছেলেকে দেখলাম না, আর তোমরা বলছো বিয়ে ঠিক?
দেখ মা, রাগ করিস না, যা করেছি তোর ভালোর জন্যই। হ্যাঁ আমি জানি তোমরা যা করবে আমার ভালোর জন্যই করবে, কিন্তু কোনো কিন্তু না। ছেলে দেখতে মাশাআল্লাহ, এই যে দেখ তুই ছবি, তোর অপছন্দও হবে না। ছেলের নাম কুয়াশা। ছবির দিকে তাকাতে আমি অবাক, এটা তো ওই লোকটা। বাবা আরও বলতে লাগলো, আমার বন্ধুটা অসুস্থ অনেক, ওর ইচ্ছে ভালো মন্দ কিছু হওয়ার আগে ছেলের বিয়েটা দেখা। তোকেও ছোট থেকেই চেনে, তুই কেমন তাও জানে, তাই হয়তো তোকেই পুত্রবধূ করে নিতে চাচ্ছে। আমারও বয়স বাড়ছে, তোকে কারো হাতে তুলে দিতে পারলে আমিও কিছুটা ভরসা পাই। তাই ও যখন আমায় ধরে যখন বলল, আমি সব দিক ভেবে কথা দিয়ে ফেলি। এখন তুই কি করবি ভেবে জানা। যতই হোক জোর করে বিয়ে তো আর দিতে পারবো না, এটা তো তোর সারা জীবনের ব্যাপার। আমি ওই ছেলেটাকে ছবিতে দেখার পর কেন জানি বলে ফেললাম, তোমরা যা ভালো মনে করো তাই হবে, আমার কোনো আপত্তি নেই। এই কথা বলে আমি দৌড়ে রুমে চলে আসলাম। সত্যি কথা বলতে নিজের জামাইয়ের সাথে চুটিয়ে প্রেম করব বলে কখনো প্রেম টেম করিনি, তাই আপত্তি করার কোনো কারণও ছিল না। ভাবতে লাগলাম ওনার বাবা অসুস্থ, তাই হয়তো তখন অত গম্ভীর হয়েছিল। পিছনে শয়তান এসে বলতে লাগলো, কি মজা কি মজা, দুদিন পরেই তোর বিয়ে। দুদিন পর মানে? হ্যাঁ মা তো তাই বলল। আমি এখন আর অবাক হলাম না, অবাক হওয়ার মতো আর কিছুই নেই। বাবার বন্ধু অসুস্থ থাকার কারণে ছোটোখাটো অনুষ্ঠানের মাধ্যমে বিয়েটা সম্পূর্ণ হলো। এই রুমের দিকে কেউ আসছে, পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, হয়তো উনি আসছেন। কেউ এসে আমার পাশে বসলো, বুঝতে পারলাম অন্য কেউ না, কুয়াশা। আপনার সাথে আমার কিছু কথা ছিল, এখন বলবো নাকি ঘুমোবেন? কাল সকালে বলবো। এখনই বলতে পারেন, আমার সমস্যা নেই। এই লোকটা কি সবসময় এমন গম্ভীর থাকে? বলার জন্যে কুয়াশা আমার দিকে যেই তাকালো, অমনি ওনার মুখটা গম্ভীর থেকে রাগান্বিত হয়ে গেল। আমি কিছুই বুঝতে পারছি না, ওনার কি আমাকে পছন্দ হলো না, না কি অন্য কিছু। কিছু বোঝার আগে কুয়াশা উঠে চিৎকার করে বলতে লাগলো, না এটা হতে পারে না। আমি ভয়ে ভয়ে উঠে দাঁড়িয়ে বললাম, কি হয়েছে, আপনি এমন করছেন কেন? আমাকে ধাক্কা দিয়ে ফেলে বলতে লাগলো, তোর গালে তিল কেন? না, আমার চোখের সামনে কারো গালে তিল থাকতে পারে না। আরও অনেক কিছু বলতে বলতে রুম থেকে বের হয়ে গেল। ব্যথায় কানে সব কথা পৌঁছানোর আগেই আমি জ্ঞান হারাই। সূর্যের আলোয় চোখ খুলে নিজেকে বিছানায় আবিষ্কার করি, কিন্তু আমার যতটুকু মনে পড়ে আমি দেওয়ালে বাড়ি খেয়ে মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে যাই। তাহলে কে আমাকে বিছানায় শুইয়ে দিল? কালকে রাতের সব ঘটনা মনে করে উঠে বসলাম। একটা মানুষকে ঘুমানোর পর এতটা নিষ্পাপ লাগে তা আরনিতার জানা ছিল না। এই মায়াভরা মুখটা দেখলে যে কেউ প্রেমে পড়তে বাধ্য হবে। আচ্ছা, এইটাই কি কালকের এই মানুষটা? দেখে মনে হচ্ছে কুয়াশা সারা রাত ঘুমোয়নি। যে তাকে অকারণে আঘাত করলো, সেই তাকে কেন বিছানায় শুইয়ে দিল? মানুষটা কি সত্যি খারাপ, নাকি মনের ভেতর লোকানো কষ্ট চাপা পড়ে আছে? আরনিতা উঠে ফ্রেশ হতে যাবে, তখনই কুয়াশা ফোনে একটা কল আসে। কিন্তু কুয়াশা তো ঘুমে। আরনিতা কি করবে বুঝতে পারছে না, কুয়াশাকে ডাক দিতেও পারছে না, কলটা রিসিভ করার সাহসও পাচ্ছে না। কুয়াশাকে ডাকলে ঘুমে ডিস্টার্ব হবে, তাই ভয়ে ভয়ে ফোন ধরলো। আরনিতা কিছু বলার আগেই ওপাশ থেকে কেউ বলা শুরু করলো, আমাকে না বলেই তুমি বিয়ে করে নিলে, এর ফল একটুও ভালো হবে না। কথাটা মাথায় রেখো, আমি খুব শীঘ্রই দেশে ফিরে আসছি। খুব রেগেই কথাগুলো বলল অপর পাশের মেয়েটি। ফোনটা রেখে আরনিতা ওয়াশরুমে গেল। কে এই মেয়েটা? তাহলে কি এইটাই কুয়াশার ভালোবাসার মানুষ, যার জন্য কুয়াশা কালকে এত খারাপ ব্যবহার করলো? যদি সত্যিই কুয়াশা অন্য কাউকে ভালোবেসে থাকে, তাহলে তাকে কেন বিয়ে করলো? সে তো কুয়াশার কোনো ক্ষতি করেনি, তার জীবনটা নষ্ট করার মানে কি? এই সব প্রশ্নের উত্তর তাকে কুয়াশাই দিতে পারবে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে কুয়াশা বিছানায় নেই। বারান্দা থেকে হেসে হেসে কথা বলার শব্দ আসছে। আরনিতা কানে যতটুকু আসলো, অনেক অনেক লাভ ইউ, রাগ করো না লক্ষ্মীটা, খুব শীঘ্রই তো আসছো, বলো। এসে তুমি যা বলবে তাই করব। আচ্ছা, কথা দিলাম। আরনিতার কাছে এবার সব ক্লিয়ার হয়ে গেল। কুয়াশা রুমে এসে মোবাইলটা রেখে ওয়াশরুমে চলে গেল। আরনিতা কিছু বলার সুযোগ পেল না। কি করবে এখন সে? কাল বিয়ে হয়েছে, আজকেই কি বাবা মাকে এসব বলা যায়? তারা কি এসব সহ্য করতে পারবে? কেউ দরজায় কড়া নাড়ছে। দরজা খুলে দেখলাম একটা মেয়ে। আপামনি? বলেন। খালাম্মা আপনারে আর ছোট সাহেবরে ডাকতাছে। আচ্ছা আপনি যান, আমি আসছি। আপনি এক্ষুনি চলেন, নাইলে খালাম্মা আমারে বকবো। তাহলে চলেন। নিচে নেমে দেখি কুয়াশার মা বাবা খাবার টেবিলে বসে আমাদের জন্য অপেক্ষা করছে। এখন তোমার শরীর ঠিক আছে তো বৌমা? কুয়াশার বাবা।
ঠিক আছে। কাল রাতে তো আমরা সবাই ভয় পেয়ে গিয়েছিলাম, তুমি অজ্ঞান হয়ে গেছিলে কিভাবে? অনেক রাত হয়ে যাওয়ায় ডাক্তার আনা সম্ভব হয়নি। একটু পর কুয়াশার সাথে ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করে এসো। না আঙ্কেল, তার কোনো দরকার নেই, এখন আমি একদম ঠিক আছি। কাল ক্লান্ত থাকায় উঠে দাঁড়াতে গিয়ে মাথা ঘুরে পড়ে যাই, দেওয়ালে বাড়ি লাগায়, ব্যথা পেয়ে জ্ঞান হারাই। আমার তো মনে হচ্ছে না ঠিক আছো, নিশ্চয়ই কিছু লোকাচ্ছ। ভয় ভয় বললাম, কিছু লোকাচ্ছি না তো। কিছু না লোকালে বিয়ের পর কেউ শ্বশুরকে আঙ্কেল বলে নাকি? সরি আঙ্কেল, না মানে বাবা। এই কথা শুনে কুয়াশার বাবা মা হেসে দিলেন। অরুণিতা কিছুটা লজ্জা পেয়ে যায়। কিছুটা দূরে যে কুয়াশা এসে দাঁড়িয়েছে সেদিকে কারো খেয়াল নেই। কুয়াশা বুঝতে পারছে না মেয়েটার সাথে অকারণে এত খারাপ ব্যবহার করলাম, কিন্তু মেয়েটা মা বাবাকে সত্যিই কথা বলল না কেন? ওই তো কুয়াশা চলে এসেছে। কিরে, তুই ওইখানে দাঁড়িয়ে আছিস কেন? এখানে আয়, তোর জন্য কখন থেকে অপেক্ষা করছি। মা, আসছি। খাবার খাওয়ার সময় অরুণিতা কুয়াশাকে কেউ কারোর দিকে একবারও তাকায়নি। মা, আমি একটু বাইরে যাচ্ছি, একটু দরকার আছে, কিছুক্ষণ পর চলে আসব। এই কথা বলে কুয়াশা চলে গেল। অরুণিতা খাবার শেষ করে রুমে চলে আসলো। মা বাবা ভাইটার কথা খুব মনে পড়ছে। মনে হচ্ছে কত যুগ তাদের সাথে দেখা হয় না। এর আগে তো তাদের ছেড়ে কত থেকেছে, কিন্তু এতটা খারাপ তার কখনো লাগেনি। পেছন থেকে কেউ এসে জড়িয়ে ধরল। ভাই তুই, তোর কথা খুব মনে পড়ছিল, তাই চলে আসলাম। ভালো করেছিস, কিন্তু তুই কার সাথে আসলি? বাবা আসছে তো, নিচে আছে, আঙ্কেলের সাথে কথা বলছে। আমি তোকে ডাক দিতে আসলাম। তাহলে চল নিচে। আমাকে ডাকতে দেখে বাবা মা উঠে আমার কাছে আসলো। আমি বাবা মাকে জড়িয়ে ধরলাম। চোখ দিয়ে পানি পড়া শুরু হলো। কিরে মা, কাঁদছিস কেন? খুবই কাঁদছি না তো, তোমাদের অনেক মনে পড়ছিল। তো শরীর ঠিক আছে? একটু সাবধানে থাকবি তো? কথাটা শুনে কত চিন্তা হচ্ছিল তুই জানিস। তেমন কিছু হয়নি তো, দেখো একদম ঠিক আছি। বৌমা, তুমি বাবা মাকে নিয়ে তোমার রুমে যাও। চলো তাহলে, তুই তোর মাকে নিয়ে যা, আমি তোর শ্বশুর শাশুড়ির সাথে কথা বলি। আচ্ছা। মাকে নিয়ে রুমে আসার পর মা জিজ্ঞেস করলো, এখানে সব ঠিক আছে তো? হ্যাঁ মা, সব ঠিক আছে। মাকে সত্যি কথাটা এখন বলা যাবে না, অনেক কষ্ট পাবে। ভাবলাম সঠিক সময়ে সব বলবো। মায়ের সাথে অনেকক্ষণ কথা বলে নিচে নেমে আসলাম। বাবা বলল, কুয়াশা কোথায়? আসার পর ওকে তো একবারও দেখলাম না। আমরাও এবার বের হব। আসলে বাবা, কুয়াশা তো বাসায় নেই, একটু দরকারে বের হয়েছে। কুয়াশার বাবা আমার বাবাকে বলল, বের হবি মানে? আসলেই তো একটু আগে, কমপক্ষে আজকের দিনটা তো থাকবি। না রে, এখন থাকা যাবে না, বাসায় একটু দরকার আছে, অন্য সময় এসে থাকবো। মা রে, আসি তাহলে, সাবধানে থাকিস। কুয়াশার সাথে তো দেখাই হলো না, তুই একটু সুস্থ হলে কুয়াশাকে নিয়ে চলে যাস। বাবা মা আর ভাই চলে গেল। সেই সকালে কুয়াশা বের হয়েছে, সন্ধ্যা হয়ে রাত হতে লাগলো, এখনো কোনো খবর নেই। ওই মেয়েটা দেশে চলে আসেনি তো? হয়তো মেয়েটার কাছেই গেছে। আচ্ছা, মেয়েটাকে এই বাড়িতে নিয়ে আসবে না তো? তখন তার কি হবে? কি পরিচয় সে কুয়াশার জীবনে থাকবে? এসব ভাবতে ভাবতে কলিং বেল বেজে উঠল। দৌড়ে গিয়ে দরজা খুলল। দরজা খুলে সামনে তাকাতে তার মাথা ঘুরতে লাগলো। কুয়াশা এসেছে, কিন্তু একা আসেনি, তার সাথে একটা মেয়ে। মেয়েটা দেখতে যথেষ্ট সুন্দর, বয়স অরুণিতার কাছাকাছিই হবে। তাহলে অরুণিতা যা ভয় পাচ্ছিল তাই হলো। এই মেয়েটাই কি সকালের মেয়েটা? আরও অনেক কিছু মাথায় ঘুরপাক খাচ্ছে। এখানে আমাদের দাঁড় করিয়ে রাখবেন নাকি ভেতরে ঢুকতে দেবেন? কুয়াশার কথায় হুঁশ ফিরল অরুণিতার। তারপর দরজার সামনে থেকে সরে দাঁড়ালো। কুয়াশা মা বাবাকে ডাকতে লাগলো। তারা নিচে নেমে আসতেই মেয়েটা দৌড়ে গিয়ে তাদের জড়িয়ে ধরল। কথা, তুই কিছু না জানিয়েই চলে আসলি? আমি তো শুধু না জানিয়েই চলে আসছি। আর তোমরা কি করেছো? আমাকে না জানিয়ে আমার একমাত্র ভাইয়ের বিয়েটা দিয়ে দিলে। আমি তো তোমাদের কেউ না, আমাকে বলবে কেন শুধু শুধু? রাগ করিস না মা, তোর বাবা অসুস্থ হয়ে পড়ায় হঠাৎ করে সব কিছু হয়ে যায়। আর তোকে তো কল দিয়েছিলাম, তোর মোবাইল বন্ধ বলল। হয়েছে অনেক। এবার দেখি কাকে তুলে আনলে আমার ভাইটার জন্য। অরুণিতা, এদিকে আসো তো। হ্যাঁ মা, এ হলো কথা, তোমার একমাত্র ননদ, কুয়াশার চোখের মণি। আর কথা, এ হলো তোর ভাবি। কথা অরুণিতাকে ভালো করে দেখে বলতে লাগলো, দেখতে খারাপ না, কিন্তু ভীতু মনে হচ্ছে। সকালে কল যখন রিসিভই করেছিলে বলবে তো তুমি ভাইয়া না। আপনি সকালে কল করেছিলেন? আর
আর তুমি ভাবছো হয়তো ভাইয়ার গার্লফ্রেন্ড, তাই তো? এই বলে কথা হাসতে লাগলো। আর তুমি আমাকে আপনি করে কেন বলছো? আপনি আমার সামনে চলবে না, বুঝেছো? সরি, ভুল হয়ে গেছে। নেক্সট টাইম যাতে না হয়। আরুণিতা সব কিছু জানার পর তার নিজের কাছেই নিজেকে ছোট মনে হচ্ছে। ভাই বোনের মতো এত পবিত্র একটা সম্পর্ক নিয়ে না জেনে কত কিছু ভেবে ফেলেছে। সব কিছু ভালোভাবে না জেনে তার এত কিছু ভাবা ঠিক হয়নি। কুয়াশার কালকের ব্যবহারের পর হয়তো যে কেউ এটাই ভাবত। কথা ওর বোন হলেও ওর লাইফে যে অন্য কেউ নেই তা হয়তো হতে পারে না। এবার ঠান্ডা মাথায় সব কুয়াশার থেকে জানতে হবে। এইসব ভাবতে ভাবতে আরুণিতা রুমে চলে আসলো। ভাইয়া, তুমি বুঝলা কি করে যে আমি আজই আসছি? আমি তো তোমাকে শুধু বললাম খুব শীঘ্রই আসছি। আমি তোমাকে সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। আপনার কথা শুনেই বুঝেছিলাম নিশ্চয়ই কোনো শয়তানি বুদ্ধি করেছেন। খোঁজ নিয়ে জানতে পারলাম আপনার এক্সাম শেষ। আমার এক বন্ধু এয়ারপোর্টে জব করে, তার মাধ্যমে জানতে পারলাম আপনি আজই আসবেন। শয়তান, বিলাই, হনুমান আমাকে না বলে বিয়ে করে নিল, আবার আমার সারপ্রাইজ প্ল্যান ভেস্তে দিল। যাও, তোমার সাথে আড়ি। এই বলে কথা নিজের রুমে চলে গেল। কুয়াশাও রুমের দিকে পা বাড়ালো। বিছানায় চোখ পড়তেই দেখে আরুণিতা ঘুমিয়ে পড়েছে। এই মেয়েটার সাথে শুধু এত খারাপ ব্যবহার করলাম। মেয়েটার তো কোনো দোষ নেই। একবার সরি বলা দরকার। সরি বললেই কি তার অন্যায়টা ক্ষমা করা যাবে? কিন্তু তাকে স্ত্রীর সম্পূর্ণ মর্যাদা দেওয়া তার পক্ষে সম্ভব না। বিছানায় আরুণিতা থাকায় সোফায় বসলো কুয়াশা। আরুণিতার দিকে আবারও চোখ পড়ল। পরনে নীল শাড়ি, হাতে নীল চুড়ি, দেখতে একদম নীল পরীর মতো লাগছে। সেদিকে তাকাতে না চাইলেও চোখ সেদিকেই যাচ্ছে। সব মেয়েদেরই কি নীল শাড়িতে এত সুন্দর লাগে? অতীতে ডুব দিল। বিবিএ শেষ করে এমবিবিএ করার জন্য নতুন ভার্সিটিতে ভর্তি হলো। ভার্সিটির প্রথম দিন খুব খুশি মনেই গেল সে, কিন্তু সেখানে হলো আরেক ঝামেলা। বৃষ্টি হয়েছে অনেক, যার ফলে রাস্তাঘাটের খুব বাজে অবস্থা। এটাই শেষ ছিল না, শুরু ছিল। ভার্সিটিতে ঢুকতে যাবে তখনই একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। ঝোঁক সামলাতে না পেরে মেয়েটা কাদায় পড়ে গেল। মেয়েটার দিকে হাঁ করে তাকিয়েছিল সে। নীল শাড়ি পরেছিল মেয়েটা, মনে হচ্ছিল এই মাত্র আকাশ থেকে নেমে আসা পরী। এই যে মিস্টার, শুনছেন? এইভাবে ভাবলার মতো তাকিয়ে না থেকে একটু ওঠান। আমি মেয়েটাকে না উঠিয়ে রাগ দেখিয়ে বলতে লাগলাম, চোখে দেখতে পান না? অন্ধ নাকি? ভয় পেয়ে মেয়েটা কিছু না বলে কেঁদেই দিল। কান্না করায় মেয়েটাকে একদম বাচ্চাদের মতোই লাগছিল। পরে ভাবলাম মেয়েটাকে ওঠানো দরকার। ওঠাতে যাব তার আগেই কতগুলো মেয়ে এসে উঠিয়ে নিয়ে যায়, আর আমি তার চলে যাওয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এই যে মিস্টার, শুনছেন? এইভাবে ভ্যাবলার মতো তাকিয়ে কি ভাবছেন? ভাবা শেষ হলে আপনার সাথে কিছু কথা ছিল। আরুণিতার ডাকে অতীত থেকে বর্তমানে ফিরল কুয়াশা। কিন্তু কুয়াশার মাথায় আসছে না আরুণিতাও তাকে ভ্যাবলা বলল কেন। এই কথা শুনে কুয়াশার খুব রাগ হলো, তাই আরুণিতাকে কিছু না বলে রুম থেকে বেরিয়ে ছাদে চলে আসলো। এই লোকটা কি ভিন গ্রহ থেকে এসেছে নাকি? এত কিছু বলার পর কোনো কথা না বলে চলে গেল। আরুণিতারও খুব রাগ হলো, তাই সে কুয়াশার পিছনে পিছনে গেল ছাদে। আপনি কিছু না বলে চলে আসলেন যে? বললাম তো কিছু কথা ছিল। আমি জানি আপনি কি বলবেন। আসলে কাল রাতে আমার মাথা ঠিক ছিল না। কালকের ওই রকম আচরণের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। পারলে ক্ষমা করে দেবেন। ক্ষমা চাইতে হবে না। কোনো কারণে আপনি এরকম করছেন তা বুঝতে পারছি, কিন্তু কারণটা কি সেটাই জানতে চাই। কারণ তো অবশ্যই আছে, শুনুন তাহলে। কুয়াশা শুরু করবে তখনই কথা তাকে ডাকতে থাকে। ভাইয়া, তোমার সাথে অনেক কথা আছে, নিচে চলো। তুই যা, আমি আসছি। না না, এখনই যেতে হবে। ভাবির সাথে পরে প্রেম করতে পারবা। কথার এই কথা শুনে দুজনেই কিছুটা লজ্জা পায়, আর কুয়াশার কিছুটা রাগও হয়। তাই কুয়াশা আর কোনো কথা না বলে নিচে চলে যায়। বৌমনি, তুমিও চলে এসো। এখানে একা একা আর কি করবে? তোমার হিরো তো চলে গেছে। ননদিনী, তুমি যাও, আমি আসছি। কথা চলে গেল, কিন্তু আরুণিতা দাঁড়িয়ে রইল। কি বলতে চেয়েছিল কুয়াশা? আসলে সে কি তা এখনো জানা হলো না। কুয়াশা কি বলতে চেয়েছিল? সে অন্য কাউকে ভালোবাসে? তাকে কি বাড়ি থেকে চলে যেতে হবে? কিন্তু আরুণিতা তো এই অল্প সময়ে কুয়াশাকে অনেক ভালোবেসে ফেলেছে। সবকিছুই নির্ভর করছে কুয়াশার কথা বলার উপর। কবে তার সব প্রশ্নের উত্তর সে পাবে? আরুণিতা আগের থেকে অনেকটাই সুস্থ, তাই তারা আরুণিতাদের বাড়ি যাচ্ছে। কথা বাসায় একা একা কি করবে, তাই সাথে তাকেও নিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত কুয়াশা আরুণিতাকে কিছুই বলেনি। আরুণিতাও আর কিছু জিজ্ঞেস করেনি। কুয়াশা গাড়িতে ওয়েট করছে। আরুণিতাও ও কথা এখনো রেডি হচ্ছে। মেয়েদের রেডি হতে এত দেরি কেন লাগে তা কুয়াশা বোঝে না।
আরণিতা বাসা থেকে বের হচ্ছে, হালকা গোলাপি রঙের শাড়ি গায়ে, ঠোঁটে লাল লিপস্টিক, চুলগুলো খোপা করে তাতে বেলি ফুল লাগানো, হাতে রেশমি চুড়ি, দেখতে অপরূপ সুন্দর লাগছে। যে কোনো প্রেমিক পুরুষ প্রেমে পড়তে বাধ্য হবে, কিন্তু কুয়াশার তো প্রেমে পড়া বারণ। তবুও কেন তার চোখ আরণিতার দিকে যায়? এক অদ্ভুত অনুভূতি কাজ করে তার প্রতি। এই অনুভূতি তার আগেও হয়েছিল। দ্বিতীয়বার কি কাউকে ভালোবাসা যায়? যদি যায় তাহলেও তো তার তো কাউকে ভালোবাসার অধিকার নেই। সে তো অপরাধী। তার জীবনের সাথে অন্য কাউকে জড়ানোর কোনো মানে নেই। সবার জীবনে ভালোবাসা খুব সুখময় হয় না, কারো কারো জীবনে অভিশাপও বটে। ভাইয়া, ভাইয়া, কখন থেকে ডাক পাচ্ছে, শুনতে পাচ্ছ না? কথার ডাকে কল্পনা থেকে বাস্তবে আসলো কুয়াশা। কিরে, ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? কি বললা তুমি? আমি ষাঁড়? তুমি হনুমান। আমি তোমাকে কখন ষাঁড় বললাম? বললাম তো। দুই ভাই বোন কি শুধু ঝগড়াই করবে নাকি যাওয়া হবে? সরি বৌমণি, ভাইয়া চলো, এখন অনেক দেরি হয়ে গেছে। এই বলে কথা গাড়িতে উঠে বসলো। আরণিতা কথার পাশে বসতে গেলে, এই কি করছো বৌমণি? কেন, কি করলাম? তুমি এইখানে বসছো কেন? তাহলে কোথায় বসবো? কোথায় বসবো মানে সামনে, ভাইয়ার পাশে বসবে? না মানে টানে না, সামনে বসো। আমার এখানে জায়গা হবে না, এটাই শেষ। আরণিতা আর কিছু না বলে কুয়াশার পাশে গিয়ে বসলো। সারা রাস্তায় কথা ও আরণিতা অনেক গল্পই করলো, কিন্তু কুয়াশা একটা টু শব্দ করেনি। শুধু কয়েকবার আর চোখে আরণিতাকে দেখেছে। কয়েকবার কলিং বেল বাজায়, কারোর কোনো সাড়া শব্দই না পেয়ে দরজা ধাক্কা দিতে দেয় কথা। দরজাটা খোলার থাকায় ঝুঁক সামলাতে না পেরেও পড়ে যায় কথা। না, সম্পূর্ণ মাটিতে পড়েনি, তার আগেই একটা ছেলে ধরে ফেলে কথাকে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। তা দেখে আরণিতা মুচকি হেসে বলল, তোমরা কি সারা জীবন এইভাবেই থাকবে নাকি সোজা হয়ে দাঁড়াবে? কথা ছেলেটাকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, ভালো হচ্ছে না কিন্তু বৌমণি। আর ছেলেটাকে? আমি যতদূর শুনেছি তোমার ভাই তো ছোট। ও হচ্ছে আয়ান আহমেদ, আমার ফুফাতো ভাই। কিরে দাদা ভাই, তুই কবে এসছিস? তোর সাথে কথা বলার আমার কোনো ইচ্ছেই নেই। বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেলি, তখন তো আমার কথা মনে পড়েনি। এই আমি তোর বেস্ট ফ্রেন্ড। সরি দাদা ভাই, কোনো সরি টরি আমি শুনছি না। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে না বলে বিয়ে করে নিস, তাহলেই হয়ে যাবে। থাক, এত পাকামি করতে হবে না। আগে তোর জামাইয়ের সাথে পরিচয় করিয়ে দে। এই হচ্ছে আমার জামাই, কুয়াশা রহমান। বুঝলাম। আর এই দজ্জাল মহিলাটা কে রে? ওই, আপনি কাকে দজ্জাল বলছেন? দজ্জালকেই দজ্জাল বলছি। যে পড়ে যাওয়া থেকে বাঁচালো তাকেই ধাক্কা মারা। দজ্জাল না তো অন্য কিছু। বৌমণি, তুমি কিছু বলবে না হয় আমি এ বাড়ি থেকে এক মুহূর্ত থাকবো না। দাদা ভাই, তুই কি এখন বাচ্চাদের মতো ঝগড়া করবি? আর এটা আমার ননদিনী। বাবা মা কোথায়? দেখছি না তো। মামা তো আহাদের স্কুলে গেছে, কি যেন দরকার। আর মামি তো তোদের জন্য রান্না করছে। তোরা এসেছিস? সে কখন থেকে অপেক্ষা করছি। যা, জামাইকে নিয়ে রুমে যা। যাচ্ছি মা। আমার ননদ এসেছে, আগে ওকে একটু রুম দেখিয়ে দিই। তোর যেতে হবে না। আয়ান বাবা, যা তো রুমটা দেখিয়ে দে। যাচ্ছি মামি। আসেন দজ্জাল বিআইন। কি বলেন আপনি? কই কিছু না তো। আরণিতা কুয়াশকে বলল, আপনি কি যাবেন নাকি বেঁধে নিয়ে যেতে? কুয়াশা কিছু বলতে চেয়েও না বলে আরণিতার পিছু পিছু হাঁটা শুরু করলো। সবাই দুপুরের খাওয়ার খেতে টেবিলে বসেছে। কথা আসলো সবার পরে। একটাই চেয়ার খালি, তাও আয়ানের পাশে। বাধ্য হয়ে সেখানেই বসতে হলো। বৌমণি, আজকে বিকেলে তোমাদের এদিকে ঘুরতে বের হব। ননদিনী, আজ না গিয়ে কাল গেলে ভালো হয়। আজ অনেক জার্নি হয়েছে, শরীর খারাপ লাগছে। আচ্ছা বৌমণি, আরও এক কাজ করি, আজকে বিকেলে ছাদে বসে সবাই আড্ডা দেব, কি বলিস? খারাপ হয় না। ননদিনী, তুমি কি বলো? আমি আর কি বলবো, তোমরা যা ভালো মনে করো। সবাই খাবার শেষ করে আগে বিশ্রাম নেবে, তারপর যা খুশি। খাওয়া শেষ করে যে যার মতো রুমে চলে গেল। দুটো মানুষ এক রুমে থাকার পরে মনে হচ্ছে কেউ নেই। এই নীরবতা আর কতদিন? কোথা থেকে একটা বিড়াল এসে পড়ল কুয়াশার ওপর। কুয়াশা ভয়ে চিৎকার করে উঠে। এটা দেখে আরণিতার হাসি যেন থামছেই না। এত হাসার কি আছে? আমি দেখছি নাকি বিড়াল? ভাবছে কি নাকি? পাজি বিড়াল একটা, একদম একদম পাজি বলবেন না আমার বিল্লু রানীকে। বিল্লু রানী, এদিকে আয় তো। তুই আমাকে রেখে ওনার কাছে গেলি কেন? এই এসেছে বিল্লু রানী। কত যে ভাব দেখা বাকি রইল। আরণিতা কিছু বলতে যাবে তার আগেই আয়ান ডাক দেয়, আরু আসবো? দাদা ভাই আয়।
বেলা তো অনেক হলো, চল সবাই ছাদে যাই। তোরা সবাই যা, আমি বিল্লু রানীকে খাবার দিয়ে আসছি। আচ্ছা কুয়াশা ভাই, আপনি চলেন, আপনার বোন আর আহাদকে নিয়ে আমরা ছাদে যাই, ও আসুক একটু পরে। সবাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আরণিতার জন্য, কিন্তু তার আসার কোনো খবরই নেই। হঠাৎ কিছু একটা শব্দ সবার কানে এলো, কিন্তু কেউ বুঝতে পারছে না কিসের শব্দ হলো। তাই আয়ান বলল, যা তো আহাদ, একটু দেখে আয় কিসের শব্দ। আহাদ নিচে নেমে গেল, কিন্তু আসার খবর নেই। একটু পর আহাদ আপু বলে এক চিৎকার দেয়। আরণিতা জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে আছে, মাথায় আঘাত পেয়েছে, প্রচুর রক্ত পড়ছে। যতটুকু মনে হচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পড়ে গেছে। কিভাবে পড়লো তা আরণিতাই ভালো বলতে পারবে। কুয়াশা কোলে তুলে নিয়ে তাড়াতাড়ি গাড়িতে ওঠালো। কারো আসার জন্য অপেক্ষা করে সময় নষ্ট করতে চায় না সে, তাই একাই আরণিতাকে নিয়ে রওনা হলো হাসপাতালের উদ্দেশ্যে। কুয়াশার মনে এক অজানা ভয়, হয়তো নতুন করে কাউকে হারানোর ভয়, যার সাথে এখনো পর্যন্ত ঠিকমতো কথা বলেনি। তার প্রতি এক আলাদা অনুভূতি হচ্ছে, কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর তার নিজেরও জানা নেই। অনেক অজানা ভাবনা ভাবতে কুয়াশা আরণিতাকে নিয়ে হাসপাতালে পৌঁছেছে। আরণিতার বাবা আয়ান ও কথা পেছনে অন্য গাড়িতে আসছে। ডাক্তার আরণিতার মাথায় ব্যান্ডেজ করে দিয়ে চেক আপ করছে, অন্য কোথাও কোনো আঘাত পেয়েছে কিনা। ডাক্তার এসে বলল ভয়ের কোনো কারণ নেই, তেমন কিছু হয়নি। মাথার আঘাত কিছুদিন সাবধানে থাকলেই ঠিক হয়ে যাবে। আর যতটুকু বুঝলাম, কোনো কারণে অতিরিক্ত চিন্তা ও ঠিকমতো না খাওয়ার ফলে শরীর দুর্বল হয়ে গেছে। আপনাদের এই বিষয়টার প্রতি ওর খেয়াল রাখতে হবে, যাতে রোগী ঠিকমতো খাবার খায় আর চিন্তামুক্ত থাকে। ডাক্তারের কথা শুনে কুয়াশার নিজের প্রতি খুব রাগ হচ্ছে। সে খুব ভালো করেই বুঝতে পারছে তার জন্যই আজ আরণিতার এই অবস্থা। এই 7 দিনে আরণিতা অনেকটাই সুস্থ হয়েছে। এই কদিন আরণিতার সম্পূর্ণ খেয়াল কুয়াশাই রেখেছে, 1 মিনিটও চোখের আড়াল করেনি। কখন কি লাগবে, কখন কি খাবে, কখন ঔষধ খাবে ইত্যাদি। এটা কি দায়িত্ব না ভালোবাসা? আজকে বিকেলে আরণিতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেবে। কুয়াশা আরণিতার পাশেই বসেছিল। কুয়াশার ফোনে একটা কল আসে, অফিসে কিছু নিয়ে খুব ঝামেলা হচ্ছে, এখনই অফিসে যেতে বলেছে। এই 7 দিনে অফিসের কোনো খোঁজ খবর সে রাখেনি। এখনো অফিসে যেতে চাচ্ছিল না, আরণিতার জোরাজুরিতে যেতে হচ্ছে, কিন্তু তার মন যেতে সায় দিচ্ছে না। মনের ভেতরটা কেমন যেন করছে। কথা কল দিয়ে এখানে চলে আসতে বলে। অফিস থেকে বারবার কল আসায় কথা হাসপাতালে পৌঁছানোর আগেই কুয়াশাকে বের হতে হলো। কুয়াশা বের হবার কিছুক্ষণ পর কথা ও আয়ান হাসপাতালে আসে, কিন্তু আরণিতাকে কোথাও খুঁজে পাচ্ছে না। আর অপরদিকে কুয়াশার অফিসে গিয়ে দেখে সেখানে সব ঠিক আছে, কোনো ঝামেলা হয়নি। যে নম্বর থেকে কল দেওয়া হয়েছিল ওই নম্বরে কল দিল, কিন্তু ফোন বন্ধ বলছে। সেই মুহূর্তেই কথা কল দিয়ে বলে আরণিতাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কুয়াশা এক মুহূর্ত সময় নষ্ট না করে অফিস থেকে বেরিয়ে পড়ে। কি হচ্ছে এসব তার সাথে সে বুঝতে পারছে না। কথা এখনো সম্পূর্ণ সুস্থ হয়নি। এই শরীর নিয়ে কোথায় চলে গেল? আর তাকে কে কল করে মিথ্যে বলল? আর কেনই বলল? দুইটার সাথে কি কোনো যোগসূত্র আছে? কুয়াশা, কথা ও আয়ান হাসপাতালের সব জায়গা ও আশেপাশে সম্পূর্ণ তন্নতন্ন করে খুঁজেও পেল না। কেউ কিছু বলতেও পারছে না। সিসিটিভি ফুটেজেও এই সময়ের কোনো ভিডিও নেই। তখন হাসপাতালের সব সিসি ক্যামেরা অফ ছিল। কোনো উপায় না পেয়ে কুয়াশা পুলিশকে সবকিছু জানায়। অনেক খোঁজাখুঁজি করেও আরণিতার কোনো খবর পাওয়া যাচ্ছে না, পুলিশও খুঁজে পাচ্ছে না। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন দুপুরে আরণিতাদের বাসার কলিং বেল বেজে উঠল। আরণিতার মা দরজা খুলে অবাক হয়ে যায়। দেখে আরণিতা দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে খুব ভয় পেয়ে আছে। কোথায় ছিলি তুই এতদিন? তোকে আমরা কত খুঁজেছি তুই জানিস? আরণিতা কিছু বলার আগেই জ্ঞান হারিয়ে ফেলে। বেশ কিছুক্ষণ পরে আরণিতার জ্ঞান ফেরে। ভালো করে চারিদিকে তাকিয়ে দেখে সে কুয়াশার রুমে, আর তার পাশে কুয়াশা বসে আছে। আমি এখানে কি করে আসলাম? আমি তো বাসায় ছিলাম। এখনো তো বাসায় আছো? না, আমি আমার বাসায় ছিলাম। এটা কার বাসা? এটাই এখন তোমার আসল বাসা? না, আমি এখানে থাকবো না, আমি বাড়ি যাব। এমন করছো কেন? কি হয়েছে তোমার? আর এতদিন কোথায় ছিলে? তোমাকে কত খুঁজেছি জানো? আপনাকে খুঁজতে কে বলেছে? আর আপনি তো জানতেনই আমি কোথায় ছিলাম। এখন ভালো মানুষ হয়ে লাভ নেই, এখন আমাকে যেতে দিন। এই কথা বলে আরণিতা উঠে চলে যেতে গেলে কুয়াশা হাত ধরে আটকায়। ওয়েট, আমি জানতাম মানে? তুমি কি বলতে চাচ্ছ? বুঝছি না, একটু বুঝিয়ে বলবে? এখন তো কিছু বুঝবেনই না। আচ্ছা, আমি বুঝিয়ে বলছি, তার আগে আমার হাতটা ছাড়েন।
কুয়াশা কিছু না বলে আরণিতার হাতটা ছেড়ে দেয়। আপনি আর আপনার প্রেমিকা প্ল্যান করে আমাকে এতদিন আটকে রেখেছিলেন। আপনার বাবা আপনাকে জোর করে বিয়ে দেওয়ায় আপনাদের মাঝে এতদিন আমি পথের কাঁটা হয়েছিলাম। তাই আমাকে সরানোর জন্য লোক দিয়ে কিডন্যাপ করিয়েছিলেন। কি বলছো এইসব? এসব ব্যাপারে আমি কিছুই জানি না। সব মিথ্যা কথা। আমার প্রেমিকা আসবে কোথা থেকে? আর তুমি আমার পথের কাঁটা হবে কেন? আমি তোমাকে সব যদি মিথ্যে কথা হয় আর আপনি যদি কিছুই না জানেন, তাহলে বিয়ের রাতে আমার সাথে ওই রকম আচরণ কেন করলেন? বিয়ের এত দিন হয়ে গেছে, আমি এখনও পর্যন্ত আমার সাথে ভালো করে কথা বলেননি। এসবের মানে কি? আমি তোমার সাথে সেদিন খারাপ আচরণের জন্য ক্ষমা চেয়েছি, আর তার পেছনে একটা কারণও আছে, তাও বলেছি, কিন্তু কারণটা বলার সুযোগ পাইনি। এখন বলুন তাহলে। বলছি। তুমি মাথা ঠান্ডা করে বসো। সবার অতীত সুন্দর হয় না, কারো কারো অতীতে থাকে কষ্ট, ভয়, অপরাধবোধ, ভুল। সবার অতীত সুন্দর হয় না। আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম, আনহা। আনহাও আমাকে ভালোবাসত। MBA করার জন্য আমি ভার্সিটিতে ভর্তি হই। আনহাও একই ভার্সিটিতে পড়তো। ওরা ছিল দুই যমজ বোন। ওর বোনের নাম ছিল তানহা। আনহা আর তানহা দেখতে হুবহু একই হলেও ওদের মধ্যে একটা পার্থক্য ছিল। তানহার ডান গালে একটা তিল ছিল, আর ওদের স্বভাব ছিল একদম আলাদা। আনহা ছিল খুব শান্ত প্রকৃতির, তানহা পুরো উল্টো, খুব চঞ্চল। অল্প সময়েই দুজনের সাথে খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। আনহা ও আমার এই বন্ধুত্ব কখনো যে ভালোবাসায় পরিণত হয়েছে বুঝতে পারিনি, কিন্তু এখনও মুখ ফুটে কিছু বলতে পারিনি। একদিন আমাদের ব্যাচের সবাই প্ল্যান করলাম কোথাও ঘুরতে যাওয়ার। আনহা প্রথমে যেতে চায়নি। আমার আর তানহার জোড়াজুড়িতে শেষমেশ রাজি হয়ে যায়। কেই বা জানতো এই রাজি হওয়াটাই কাল হয়ে দাঁড়াবে। ঠিক হলো, 2 দিন পর আমরা রওনা দেব। কথা মতো খুব ভোরে আমরা রওনা হলাম। পৌঁছালাম সন্ধ্যার পর। ক্লান্ত হওয়ার ফলে সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন খুব ভোরেই জেগে গেলাম। সবাই ঘুম তখনও। তাই আমি ভাবলাম একটু হেঁটে আসি। বের হয়ে কিছুক্ষণ হাঁটার পর একটু দূরে কাউকে দেখা যাচ্ছে। কিছুটা এগোতেই বুঝতে পারলাম অন্য কেউ না, আনহা। আনহার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, একা একা কি করছো এখানে? বলল, তুমি যা করছো তাই, বলে মুচকি হাসি দিল। আমি কিছুটা লজ্জা পেয়ে গেলাম। দুইজনে একসাথে কিছুক্ষণ হাঁটলাম। আনহা বলল, এবার আমাদের যাওয়া উচিত। অনেকক্ষণ ধরে এসেছি। আমাদের দেখতে না পেয়ে ওরা খোঁজাখুঁজি শুরু করবে। আমিও ভেবে বললাম, ঠিকই বলেছ। এই সুযোগেও কিছু বলতে পারলাম না। হোটেলের রুমে এসে ভাবছি ফিরে যাওয়ার আগে মনের কথা আমাকে বলতেই হবে। সকালে নাস্তা করে সবাই বের হয়ে অনেক ঘুরলাম, কিন্তু আনহার সাথে কথা বলার কোনো সুযোগই পেলাম না। দুপুরের খাবার খেয়ে সবাই বিশ্রাম নিচ্ছে। আনহাকে একটা মেসেজ দিলাম, বিকেল 4:30 নাগাদ আমি সামনের ওই পাহাড়ে তোমার জন্য অপেক্ষা করব। তোমার সাথে তানহার ব্যাপারে কিছু জরুরি কথা আছে, যদি পারো চলে এসো। তানহার নামটা মজা করেই বলি, যাতে রাগ করে। কেন জানি ওকে রাগাতে খুব ভালো লাগতো। আমি বিকাল 4টা বাজেই ওখানে চলে যাই। জানি রাগে ও 4:30 বাজার আগেই চলে আসবে। আমি পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি। হঠাৎ কে যেন পেছন থেকে জড়িয়ে ধরে। মনে করি আনহা, কিন্তু হাতটা ছাড়িয়ে পেছনে ঘুরে দেখি তানহা। আমি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি এখানে কি করছো? তানহা বলল, তুমি বলেছ আনুকে আমার ব্যাপারে ওর সাথে কথা আছে, তাই ও আমাকেই পাঠিয়ে দিল। এই কথা বলে তানহা আবার আমাকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি ওর কথা শুনে রাগে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই। তখনই কে যেন আনু বলে চিৎকার দিল। তাকিয়ে দেখি আমার ধাক্কায় তাল সামলাতে না পেরে তানহা পাহাড় থেকে নিচে পড়ে যাচ্ছে, আর সামনে দেখি আনহা দাঁড়িয়ে আছে। কিন্তু আমার মাথায় ঢুকলো না আনহা কেন তানহাকে আনু বলে ডাক দিল। ভালো করে খেয়াল করে দেখলাম আমার সামনে তানহাই দাঁড়িয়ে আছে। আমি সব কিছু বুঝে ওঠার আগেই জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে যখন আমি নিজেকে হাসপাতালে আবিষ্কার করি, আমি এখানে কেন, এসব ভাবতেই সব কিছু মনে পড়ে। আমি আনহা বলে একটা চিৎকার দিই, তখন সবাই দৌড়ে আমার সামনে আসে, শুধু আনহা বাদে। আমি সবাইকে জিজ্ঞেস করি আনহা কোথায়, কিন্তু কেউ কোনো কথা বলছে না। আমি যখন চেঁচামেচি শুরু করি তখন কেউ একজন বলে উঠল, আনু আর নেই। কথাটা অন্য কেউ না, তানহাই বলল। আমি তখন চিৎকার করে বলতে লাগলাম, এটা হতে পারে না, আমার আনহার কিছুই হয়নি। আমার আনহা আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। তখন আমি উঠে চলে যেতে গেলে সবাই আমাকে জোর করে আটকে রাখে। সবাই আমাকে শান্ত হতে বলছে, আর তানহা বলতে থাকে আমার জন্যই আনু সবাইকে ছেড়ে চলে গেছে। আমি যদি তখন আনুকে
আমার মতো সেজে তোমার কাছে যাওয়ার কথাটা না বলতাম, তাহলে হয়তো আনু আমাদের সাথেই থাকতো। তুমি যখন আনুকে মেসেজটা দাও তখন ও বলল, দেখ পাগলটা আমাকে রাগানোর জন্য কি মেসেজ করেছে, কিন্তু আমি জানি ও আজকে আমায় প্রপোজ করবে। তখন আমি আনুকে বললাম, কুয়াশা যখন তোকে মজা করে এই কথা বলছে, তাহলে তুই এক কাজ কর, আমার মতো সেজে কুয়াশার কাছে যা, দেখবি কুয়াশা কি করে। আনু আমার কথা মতো আমার মতো সেজে আমার একটা ড্রেস পরে আর গালে কাজল দিয়ে তিল এঁকে তোমার কাছে যায়, আর আমাকে বলে একটু দূরে দাঁড়িয়ে সবটা দেখতে। তারপর কি ঘটে তা তো তুমি জানোই। এইসব শোনার পর আমি চোখে ঝাপসা দেখতে থাকি। সব শোনার পর আমার মাথায় প্রচুর চাপ দেয়। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে যখন সবাই বলল 3 দিন আমার কোনো হুঁশ ছিল না, কিছুটা সুস্থ হওয়ার পর বাবা মা আমাকে বাসায় নিয়ে আসে। এরপর আমি কারোর সাথে কথা বলতাম না, কারোর সাথে মিশতাম না, অন্ধকার রুমেই থাকতাম সারাদিন। এর মাঝে শুনি আনহার বাবা মা আমাকে পুলিশে দিতে চেয়েছিল, কিন্তু তানহা ওনাদের বোঝায় আমার এতে কোনো দোষ নেই। তানহার অনুরোধে আমায় আর কিছু বলে না। আমার বন্ধুরা আমার সাথে কথা বলার অনেক চেষ্টা করে। দেখতে দেখতে একটা বছর চলে গেছে। মা বাবার জোরাজুরিতে MBA পড়াটা আবার শুরু করলাম। ভার্সিটিতে শুধু এক্সাম দিতে যেতাম। মা বাবার মুখের দিকে তাকিয়ে কোনো রকম পরে MBA ফাইনাল এক্সামটা দিলাম। রেজাল্ট খুব একটা ভালো হয়নি। বাবার কথা মতো আমাদের বিজনেসেই জয়েন করলাম। আস্তে আস্তে কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। কাজের বাইরে কারো সাথেই তেমন কোনো কথাই বলতাম না। এইভাবেই আমার দিন কাটছিল। একদিন বিজনেসের ঢাকার বাইরে ছিলাম। মা ফোন দিয়ে বলল বাবার নাকি স্ট্রোক হয়েছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব বাসায় আসতে বলল। সাথে সাথে আমি বের হই। তখন হয় আরেক ঝামেলা, আমার গাড়িটা চালু হচ্ছিল না কোনোভাবেই। তাই কোনো উপায় না পেয়ে বাসে করে বাসায় পৌঁছাই। তারপর বাবার কাছে গেলাম। বাবার পাশে কিছুক্ষণ বসার পর বাবা বলল, আমার একটা শেষ ইচ্ছে পূরণ করবি? আর কতক্ষণ আছি তা তো জানি না। আমি বললাম, কি বলছো এইসব? তোমার কিছু হবে না, তোমার জন্য আমি সব করতে পারি। বলো কি করতে হবে? বাবা বলল, তোকে বিয়ে করতে হবে, এটাই আমার শেষ ইচ্ছে। আমি বললাম, কি বলছো এইসব? তুমি তো সবটাই জানো, আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। বাবা উত্তেজিত হয়ে বলতে লাগলো, সব বাবা মাই তো চায় তার সন্তানের একটা সুন্দর সংসার হোক। আর কিছু বলার আগেই বাবা আবার অসুস্থ হয়ে পড়েন। আমি কোনো উপায় না পেয়ে ডাক্তার আঙ্কেলকে কল দিলাম। ডাক্তার আঙ্কেল এসে বাবাকে চেক আপ করে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। ডাক্তার আঙ্কেল রুম থেকে বেরিয়ে আমায় বললেন, শোনো কুয়াশা, তোমার বাবাকে কোনোভাবেই উত্তেজিত করা যাবে না, তাহলে এর ফল ভালো হবে না। তখন কারোরই কিছু করার থাকবে না। তাই তোমার বাবাকে যতটা আনন্দে রাখা যাবে ততই মঙ্গল। আচ্ছা, আমি এখন আসছি, কোনো সমস্যা হলে সাথে সাথে জানিও। আঙ্কেল চলে যাওয়ার পর আমি ভাবতে লাগলাম, এখন আমার কি করা উচিত। নিজের জন্য বাবার কোনো ক্ষতি হবে এটাও হতে পারে না। এইসব ভাবতে ভাবতে চোখ কখন লেগে যায় জানি না। সকালে ঘুম ভাঙলে উঠে বাবার রুমে যাই। বাবা আমাকে দেখে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। আমি পাশে বসে বাবাকে ডাকি, বাবা, ও বাবা শোনো। কিন্তু বাবা কোনো কথা বলছে না। তারপর আমি বললাম, তুমি যা বলবে আমি তাই করব। বাবা আমার দিকে তাকিয়ে বলল, সত্যি? তুমি বললে আমি এখনই বিয়ে করব। এখন না, 2 দিন পর করলেই হবে। আমার বন্ধুর মেয়ে আছে, দেখতে খুব সুন্দর, আচার ব্যবহারও খুব ভালো। ওইখানে ছবি আছে, দেখে নে। না থাক, তোমরা দেখেছো তো, তাতেই হবে। এই বলে আমি রুম থেকে বের হয়ে আসি। তারপর তোমাকে না দেখেই আমাদের বিয়েটা হয়ে গেল। বিয়ের দিনই আমি আনহার কথা তোমাকে বলতাম, কিন্তু বলতে যাব তখনই দেখি তোমার গালে তিল। এই তিলের জন্যই আমি আনহাকে হারিয়েছি। কারো গালে তিল দেখলে আমার মাথা ঠিক থাকে না, তাই তোমার গালে তখন তিল দেখে আমার মাথা গরম হয়ে যায়। তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। সব কিছু শোনার পর আরণিতার চোখ থেকে পানি পড়ছে। তার কোনো কথা বলার ভাষা নেই। কিন্তু আরণিতা এটা বুঝতে পারছে না, এতদিন তাহলে কে তাকে আটকে রাখলো? কেনই কুয়াশার সম্পর্কে এত কিছু বলল? তার উদ্দেশ্যই বা কি? সে কি তাহলে কুয়াশার কোনো ক্ষতি করতে চায় নাকি অন্য কিছু? আরণিতা কুয়াশাকে এইসব কথা বলতে যাবে ঠিক, পরে ভাবে এখন বলা ঠিক হবে না। এখন মানুষটার মনের অবস্থা ভালো না, তাকে কিছুক্ষণ একা থাকতে দেওয়া প্রয়োজন। এই ভেবে আরণিতা রুম থেকে বের হতে গেলে কুয়াশা তার হাত ধরে আটকায়। তুমি কি পারবে আমাকে নতুন করে সুযোগ দিতে? পারবে আমার অতীত মেনে নিয়ে সারা জীবন পাশে থাকতে? পারবে আমাকে ভালোবাসতে? নাকি ধরে চলে যাবে? যদি যেতে চাও তাহলে যেতে পারো,
তোমাকে আটকানোর যোগ্যতা আমার নেই। আমি জানি তোমার সাথে যা করেছি তা ক্ষমার অযোগ্য। শুধু একটাই কথা বলবো, কখন তোমাকে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। এতদিন তুমি না থাকায় বুঝেছি আমার জীবনে তোমার মূল্য। কুয়াশার কথাগুলো শুনে আরণিতা কি বলবে বুঝতে পারছে না। কিছু না বলে সে কুয়াশাকে শক্ত করে জড়িয়ে ধরল। কুয়াশা একটু অবাক হয়ে যায়। সে এই মুহূর্তে একটা আশা করেনি। সে ভেবেছিল আরণিতা হয়তো তাকে ছেড়ে সারা জীবনের মতো চলে যাবে। মিস্টার ভ্যাবলা, কি ভেবেছিলেন এত সহজে আপনাকে ছেড়ে চলে যাব? যতই খারাপ ব্যবহার করতেন তবুও যেতাম না। একটু আগে তাহলে কে যেতে চেয়েছিল? না মানে তার পেছনে তো একটা কারণ ছিল। যাই হোক, এখন বলো তো তুমি এতদিন কোথায় ছিলে, আর ওই কথাগুলো কেন বললে? এখন বাদ দেন তো, অনেক সময় পাবেন শোনার জন্য। না, এখনই বলো। তুমি বললে অনেক হিসেব মিলবে। ওই দিন আপনি বের হয়ে যাওয়ার পর আমার কেবিনে একটা মেয়ে আসে। মেয়েটার মুখটা ঢাকা ছিল, ও চোখে চশমা পরা ছিল, তাই বুঝতে পারিনি মেয়েটা কে। আমার কাছে এসে জিজ্ঞাসা করলো, কেমন আছো আরণিতা? আমি কিছু বলার আগেই মুখে একটা রুমাল চেপে ধরে। তারপর কিছু মনে নেই। চোখ মেলে যখন তাকাই একটা অচেনা জায়গা দেখতে পাই। একটা রুমে আমাকে আটকে রাখা হয়েছিল। সেখানে তখন কেউ ছিল না। কিছুক্ষণ পর ওই মেয়েটা আসে। মেয়েটা আমাকে বলল, তুমি ভাবছো তো আমি কে? তোমাকে এখানে কেন এনেছি? আমার উদ্দেশ্য কি? আমি হলাম কুয়াশার প্রেমিকা। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। তোমাকে এখানে এনেছি তার কারণ তুমি আমাদের পথের কাঁটা। কুয়াশার বাবা জোর করে তোমার সাথে বিয়ে দিয়েছে, তাই তোমাকে সরানোর জন্য আমরা প্ল্যান করে তোমাকে কিডন্যাপ করিয়েছি। এইসব বলার সময় মেয়েটার ফোনে একটা কল আসে। আমাকে বলে, দেখেছো আমাকে কত ভালোবাসে। একটু আগে কথা হলো, আবার কল দিয়েছে। মেয়েটা আমাকে ফোন দেখালো। আমি দেখলাম তোমার নাম লেখা। ফোনটা রিসিভ করে বলতে লাগলো, হ্যাঁ বেবি, এখানে সব ঠিক আছে। তোমার বউ আমার সামনেই আছে। তুমি ঠিক কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তারপর ফোনটা রেখে দিল আর মেয়েটাও চলে গেল। এইভাবে কতদিন চলতে লাগলো। আমি ওখান থেকে পালানোর অনেক চেষ্টা করি, আর একদিন সুযোগও পেয়ে যাই। পালিয়ে অনেক কষ্টে বাসায় পৌঁছাই। এতদিন কিছু না খাওয়ার ফলে শরীর দুর্বল হয়ে গেছে, যার ফলে বাসায় পৌঁছানোর পর অজ্ঞান হয়ে যাই। তারপর তো জানোই। বলো কি, মেয়েটাকে? আমি কিছু বুঝতে পারছি না। জানো ওই দিন কী হয়েছে কি? আমার ফোনে তো একটা কল আসলো, বলল অফিসে ঝামেলা হয়েছে। আমাকে তখনই যেতে বলল। তোমার জোরাজুরিতে আমি যেতে বাধ্য হলাম, কিন্তু অফিসে গিয়ে দেখি সবই ঠিক আছে। আর যে নাম্বার থেকে কল দেওয়া হয়েছিল সেটা অফিসের কারো না, নাম্বারটা বন্ধ। তার কিছুক্ষণ পর কথা কল দিয়ে বলে, তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর আমি ভেবেছিলাম দুটো কাহিনীর কোনো না কোনো মিল আছে। এখন সিওর হলাম কে এই কাজগুলো করছে আর তার উদ্দেশ্যই বা কী। কুয়াশা কিছু বলার আগেই বাইরে থেকে কথা ডাক দিল, ভেতরে আসা যাবে কি? আসো। বৌমনি, তোমার জ্ঞান ফিরেছে? জানো এতদিন কত টেনশনে ছিলাম। আর ভাইয়া, তুমি বৌমনিকে খেতে না দিয়ে প্রেম করছো? ডাক্তার কি বলে গেছে মনে নেই? ও সরি, আমার খেয়াল ছিল না। থাকবেও না। বৌমনি তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তোমার কষ্ট করতে হবে না ননদিনী, আমি নিচে নেমে খেতে পারবো। জানি আমি, কিন্তু তোমার নিচে নামা একদম নিষেধ। অতি প্রয়োজন ছাড়া বিছানা থেকেও নামতে না, ডাক্তার করেছে আঙ্কেল। তোমার শরীর অনেক দুর্বল। আরণিতা আর কিছু বলল না। কথা খাবার আনতে চলে গেল। কথা খাবার নিয়ে রুমে ঢুকলো, আর সাথে আয়ান। কি খবর আরু? তোর জন্য কত চিন্তায় ছিলাম জানিস? এখন ভালো আছি। তুই কখন আসলি? মাত্রই আসলাম, চলে যাব এখনই। আসছেন যখন আজ আর যাওয়া হচ্ছে না, কয়েকটা দিন থাকতে হবে। কুয়াশা বলল, না ভাই, পরে এক সময় থাকবো। কোনো কথা শুনবো না, যা বলেছি তাই হবে। তুমি থাকলে আরণিতারও ভালো লাগবে। ডাক্তার ওকে হাসি খুশি রাখতে বলেছে। আচ্ছা ভাই, থাকবো। আয়ান চলে যাচ্ছে। বেশ কয়েকদিন ছিল এই বাসায়। এই কদিনের কথার সাথেই তার বেশ ভাব হয়েছে। মনের দিক দিয়ে দুজনে অনেকটা এগিয়ে গেছে, তা সবার চোখেই পড়েছে, কিন্তু কেউ কিছু বলেনি। আয়ান বাসা থেকে বের হতে যাবে, তখনই তার বাবা মা এ বাসায় প্রবেশ করে। আয়ান তার মা বাবাকে দেখে অবাক হয়ে বলল, তোমরা এখানে? আমাকে তো বললে না তোমরা আসছো। তুই কি আমাদের সব কিছু বলিস যে আমাদের বলতে হবে? আর কি ভেবেছিস তোর কাজকর্মের কোনো খবর আমরা রাখি না? কি বলছো এইসব? তুই তো ভালো করে জানিস কি বলছি আমরা। আমি কি কিছুই বুঝছি না? এখন তো বুঝবিই না। সত্যিই বুঝছিস না? একটু বুঝিয়ে। আয়নকে থামিয়ে দিয়ে আরণিতা বলল,
এখন এত বুঝতে হবে না। ফুপি ফুপাকে আগে ভেতরে আসতে দে। আয়ান আর কিছু না বলে দরজার সামনে থেকে সরে দাঁড়ালো। আয়ানের বাবা মা ভেতরে প্রবেশ করলো। কুয়াশার বাবা তাদের উদ্দেশ্যে বলল, আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো সমস্যা হয়নি। কি রে মা, এখন কেমন আছিস? এই তো ফুপি, ভালো আছি। তোর জামাই কোথায়, দেখছি না তো? কুয়াশা তো ওপরে। ও, তুমি বসো, আমি ডাক দিয়ে নিয়ে আসছি। আরুণিতা ডাকতে যাবে তখন কুয়াশা ও কথা নিচে নেমে আসছে। ওইতে চলে আসছে, আমার আর যেতে হলো না। ফুপি, এ হচ্ছে কুয়াশা, আর এইটা হচ্ছে আমার ননদিনী কথা। আর কুয়াশা এরা হচ্ছে আমার ফুপি ফুফা, মানে আয়ানের মা বাবা। কথা আয়ানের কাছে গিয়ে ফিসফিস করে বলছে, তোমার মা বাবা আসবে বললে না তো? আমি জানলে তো তোমাকে বলবো, আর হঠাৎ করে কেন আসলো তাই তো বুঝছি না। দুইজনে ফিসফিস করে বলছে। জোরে বলো, আমরাও শুনি। আরুণিতার কথা শুনে সবাই মুচকি হাসছে। কথা ও আয়ান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি বের হচ্ছি, আমার জরুরি একটা কাজ আছে। বাবা মা আশায় বের হতে পারলাম না, অনেক দেরি হয়ে গেছে। তোর জরুরি কাজ পরে হবে, আগে তোর এতদিনের কাজের হিসেব নিকেশ হোক, তারপর অন্য কিছু। আমি আবার কি করলাম? না কিছু না। তাহলে বললে যে? ওইসব বাদ দে, পরে দেখা যাবে, এখন আমাদের সাথে চল। কোথায়? তোর জন্য মেয়ে দেখতে যাব, আমরা দেখেছি, আমাদের পছন্দ হয়েছে। এখন তোর পছন্দ হলে আজকে বিয়ের তারিখ ঠিক করে আসব। কি বলছো তোমরা? আমাকে না বলে এত কিছু করে ফেলেছ? আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। কেন সম্ভব না? সম্ভব না মানে সম্ভব না। আমি কথাকে ভালোবাসি। রাগের মাথায় কথার নাম বলে এখন চিন্তায় পড়ে গেল। মনে মনে বলছে, কি করলাম এইটা? কথার নাম এখন বলা ঠিক হয়নি। সবাই একদম চুপ করে আছে, তা দেখে কথা ও আয়নের ভয় আরও বাড়ছে। কি হবে এখন তারা বুঝতে পারছে না। কথার বাবা কথাকে জিজ্ঞেস করলো, তুইও কি আয়নকে ভালোবাসিস? কি বলবে বুঝতে পারছে না, তাই চুপ করে দাঁড়িয়েই আছে। কি হলো, কিছু বল। কথা একবার আয়নের দিকে তাকিয়ে মাথা নাড়ল। তা আমরা যদি তোদের বিয়ে দিতে রাজি না হই তখন কি করবি তোরা? কথা এবার ভয় পেয়ে কান্নাই করে দিল। ননদিনী, বাচ্চাদের মতো কান্না করো কেন? ও তো একটা গাধি, তাই কান্না করছে, ভাইয়া বলল। কথা, মা এদিকে আয়। কথা আয়ানের দিকে তাকালো। আয়ান ইশারে যেতে বলল। বসো এখানে। এভাবে কেউ কান্না করে নাকি? তাই পাগলটাকে কি সারা জীবন সামলাতে পারবে? কথা কি বলবে বুঝতে পারছে না, ভয় হচ্ছে, লজ্জাও লাগছে, তাই মাথা নিচু করে চুপ করে রইল। ওরা যখন দুজন দুজনকে ভালোবাসে তাহলে তো আমাদের আর কোনো আপত্তি থাকার কথা না। আর আয়ানের ব্যবহার, আচার আচরণও আমাদের খুব ভালো লেগেছে। আপনারা কি বলেন? আমরা আর কি বলবো, এত মিষ্টি একটা মেয়ে এই পাগলটাকে ভালোবাসে, এটাই তো অনেক। তা ননদিনী, এবার কান্না থামাও। তোমরা দুজন দুজনকে পছন্দ করো, আমরা সবাই আগেই বুঝেছি। তাই বাবা মা এ বিষয়ে আমরা কুয়াশার সাথে কথা বলেছি। আমরা সবাই মিলে তোমাদের দিয়ে সব বলানোর জন্য প্ল্যান করি। আর বাবার কথা মতো ফুপি ফুপাকে ফোন করে সবটা জানাই ও প্ল্যানের কথাটাও বলি। তোমরা যাতে কিছু না বুঝো সেইভাবেই সবাই কাজ করি। আর তোমরাও আমাদের ফাঁদে পা দাও। কথা ও আয়ান সবটা শোনার পর যেন আকাশ থেকে পড়ল। আর সবাই হাসছে। সবাই কি বোকাটাই না বানালো ওদের। দুই পরিবারের সম্মতিতে 15 দিন পর বিয়ের তারিখ ঠিক হলো। সবাই খুব খুশি। আয়ানের বাবা মার সাথে বাড়ি চলে গেল আয়ান। দেখতে দেখতে বিয়ে চলে এলো। আজ কথার গায়ে হলুদ। আরুণিতা একটু বেশি চাপে আছে, একমাত্র ননদের বিয়ে, অপরদিকে তারই ফুফাতো ভাইয়ের সাথে। এদিকে তার শরীরটা হঠাৎ আজকেই খারাপ লাগছে। কয়েকবার বমি করে তার শরীর এখন বড্ড ক্লান্ত। কথা কি যেন খুঁজে না পেয়ে আরুণিতাকে ডাকছে, কিন্তু সে উঠে যাওয়ার মতো শক্তি পাচ্ছে না। উঠে যেতে গেলে সে ফ্লোরে পড়ে যায়। কথা আরুণিতাকে খুঁজতে খুঁজতে রুমে এসে দেখে আরুণিতা ফ্লোরে পড়ে আছে। কুয়াশা ডাক্তার আঙ্কেলকে কল দিয়ে না পেলে সে আরুণিতাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। কথা গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হতে অনেকক্ষণ বাকি, তাই সাথে সে গেল। ডাক্তার আরুণিতার চেক আপ করছে। কুয়াশার অবস্থা এতক্ষণে পাগল প্রায়। আরুণিতার কি হলো সে বুঝতে পারছে না। একটার পর একটা বিপদ মেয়েটার হতেই থাকে। ডাক্তার রিপোর্ট দেখতে দেখতে বের হচ্ছে। ডাক্তার এসে কি বলবে সে নিয়ে কুয়াশা খুব চিন্তায় আছে। ছোট একটা প্রাণ পৃথিবীতে আসার অনুভূতিটা অন্যরকম। সেই অনুভূতিটা এখন কুয়াশা আর আরুণিতার হচ্ছে। ডাক্তার বলল ছোট্ট একটা প্রাণ পৃথিবীতে আসছে। হ্যাঁ, আরুণিতা মা হতে চলেছে। বাড়িতে এখন কথার বিয়ের আনন্দের থেকে এই আনন্দই বেশি।
কুয়াশা বাসায় এসে আরণিতাকে কিছু খাইয়ে রুমে শুইয়ে রেখে দরজা বাহির দিয়ে বন্ধ করে দিয়েছে, কারণ বাইরে গেলে কোনো না কোনো কাজ করবেই। কথার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে। আরণিতাকে এখন কুয়াশা বের করেছে, কোলে তুলে এনে কথার পাশে বসিয়ে দিয়েছে, আর বারণ করছে উঠতে। কুয়াশা একটু দরকারে কোথায় যেন যায়। হলুদ অনুষ্ঠান শুরু হয়েছে, কিন্তু হলুদের বাটি খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আরণিতা হলুদের বাটি খুঁজতে যায়। ভালো করে সব জায়গায় খুঁজে পেয়েও যায়। হলুদের বাটিটা নিয়ে আসার সময় আরণিতা কিছুটা দূরে একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটার মুখটা ঢাকা। হঠাৎ তার মনে পড়ে কিডন্যাপ করার মেয়েটার কথা। কিন্তু মেয়েটা এখানে কি করছে? কিছু একটা ভেবে আরণিতা মেয়েটার পিছু নেয়। মেয়েটার পিছু নিতে নিতে অনেক দূরে চলে আসে। হাঁটতে হাঁটতে আরণিতা হোঁচট খেয়ে পড়েই যায়। না, পড়েনি, কুয়াশ ধরে ফেলেছে। আরণিতাকে সোজা করে দাঁড় করিয়ে বলে, তোমাকে আমি ঘর থেকে বেরোতে না করেছি, আর তুমি এখানে কি করছো? মেয়ে। কুয়াশা রেগে কথা বলায় আরণিতা বেশ ভয় পেয়ে গেছে। কি ম্যামে করছো? ঠিকভাবে কথা বলো। না মানে মেয়েটা? কোন মেয়েটা? আমাকে কিডন্যাপ করেছিল ওই মেয়েটা। কোথায়? আরণিতা দেখে মেয়েটা এখানে আর নেই। এখানেই ছিল। আমি কথার হলুদের বাটি আনতে গিয়ে দেখি মেয়েটা আমার সামনে। আমি মেয়েটার পিছু নিতে নিতে এত দূর চলে এসেছি, বুঝিনি। তোমার কি কোনো বুদ্ধি নেই? কাউকে কিছু না বলে এই শরীর নিয়ে একা একা চলে এসেছো? আমি সময় মতো না আসলে এখন কি হতো চিন্তা করছো? আর মেয়েটাও তো তোমার কোনো ক্ষতি করে দিতে পারতো। তুমি এখন একা না, আরেকটা প্রাণ আছে তোমার সাথে। এইটুকু তো মাথায় থাকা উচিত ছিল। সরি। দেখো, এখানে সরির কিছু না। একটার পর একটা বিপদ আমাদের আসছে। আমাদের তো একটু সতর্ক থাকতে হবে। এখন আর বলতে হবে না, বাসায় চলো। এদিকে সবাই আরণিতাকে খুঁজে পাচ্ছে না, তাই খুব চিন্তায় আছে। কুয়াশা আরণিতাকে নিয়ে বাসায় আসলো। সবাই জিজ্ঞেস করছে, কোথায় গেছিলি তোরা? কাউকে কিছু না বলে কুয়াশা বলল, এই তো সামনেই। তোমরা হলুদের অনুষ্ঠান শেষ করো। আর কিছু না বলে আরণিতাকে নিয়ে রুমে চলে গেল। আরণিতাকে সকাল থেকে কথার পাশে বসিয়ে রেখেছে। আরণিতার এখন মনে হচ্ছে তারও আজ বিয়ে। নতুন বউয়ের মতো বসে আছে। আয়ানরা সবাই চলে এসেছে। সবাই কত মজা করছে, কিন্তু সে চুপ করে বসে আছে। কথা আরণিতাকে বলছে, বৌমণি বলো তো, একটু পর আমাদের সম্পর্কটা কি হবে? কেন, কি হবে? তুমি আমার বড় ভাইয়ের বউ, এই হিসেবে আমি তোমার ননদ, ও তুমি আমার ভাবি। আর অপরদিকে আয়ান তোমার বড় ভাই, তাহলে আমি তোমার ভাবি ও তুমি আমার ননদ। তাহলে আমরা কে কাকে কি বলবো? ফাজিল। যত ফাজলামির কথা তোমার মাথায় আসে। না বৌমণি, ফাজলামি না, সত্যি আমি কনফিউজডে আছি। আগে যা বলা হতো তাই থাকবে, নতুন করে আর কোনো কিছুর দরকার নেই। ফাজিল মেয়ে এখনো সাজো, পরে না সেজেই বিয়ে হয়ে যাবে। কথার সাজগোজ শেষ, এখন তাকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। কুয়াশা এসে বলল, কিছু সময়ের জন্য আরণিতা বাইরে যেতে পারবে, কিন্তু তার চোখের আড়ালে না। কথা আয়ানের বিয়ে সম্পূর্ণ হলো, এখন কোনি বিদায়ের পালা। সবার হাসি মুখটা এখন কান্নায় পরিণত হয়েছে। কথা চলে যাওয়ার পর কুয়াশা আরণিতাকে নিয়ে ডাক্তারের কাছে গেল। আরণিতা কান্না করতে করতে কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। আরণিতা বাসায় ফেরার পথে কুয়াশার বুকে মাথা রেখে ভাবে, এত সুখ কি তার কপালে সইবে? কেন জানি তার মনের ভেতরটা কেমন করছে। মনে হচ্ছে নতুন কোনো বিপদ তার আঙিনায়। বাসায় প্রবেশ করে বড় ধরনের একটা শক খেল কুয়াশা। দরজা খুলে একটা মেয়ে তাকে জড়িয়ে ধরল। মেয়েটার মুখ এখনো দেখেনি। কুয়াশা কিছুটা সংকোচ বোধ করে মেয়েটাকে দূরে সরিয়ে দিল এবং কিছুটা অবাক হলো, কারণ মেয়েটা অন্য কেউ না, তানহা। তানহা, তুমি এখানে হঠাৎ করে কিছু না বলে চলে এসেছো যে? আর তোমার এই ব্যবহার মানে কি? তুমি আজও আমায় চিনতে পারছো না? কুয়াশা, বুঝলাম না, কি বলছো? তোমাকে না চেনার কি আছে? সত্যিই কি চিনেছ, নাকি বুঝতে পারছো না আমি কে? একটু ভালো করে খেয়াল করলেই হয়তো বুঝতে পারবে আমি কে। কুয়াশা মেয়েটার কথা শুনে কিছুটা অবাক হয়ে ভালো করে দেখে মেয়েটাকে। ভালো করে দেখে কিছু বুঝেও যেন সে বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। কি হলো কুয়াশা, কিছু বলো। তুমি কি সত্যিই চিনেছ আমায়, নাকি চিনেও না চেনার ভান করছো? কে তুমি? আমি কে? সত্যিই তো আমি কে, যার জন্য জীবন থেকে এতগুলো সময় হারিয়ে গেছে, যার জন্য এতগুলো দিন আপনজনদের ছেড়ে দূরে থাকতে হয়েছে, যার জন্য বেঁচে থাকা সত্ত্বেও মৃত ছিলাম, যার জন্য এতদিন এই শহরে থেকেও জানতাম না আমার পরিচয়। সেই আজ বলছে আমি কে। তাহলে আমি আর কি বলবো? আনহা, না, কেউ না আমি। আমারই ভুল হয়েছে। সব কিছু মনে পড়ার সাথে সাথেই তোমার কাছে চলে এসেছি। আমারই বোঝা উচিত ছিল তুমি এই আনহাকে এত তাড়াতাড়ি ভুলে যাবে। কুয়াশা আর কিছু না বলে আনহাকে জড়িয়ে ধরে, আবার কিছু একটা মনে করে ছেড়ে দেয়।
তোমাকে কিছু বলার আছে আনহা। বলো। একটু ওয়েট। কুয়াশা আরুণিতাকে চারিদিকে তাকিয়ে খুঁজতে লাগলো। ও এতক্ষণ এখানেই ছিল, কোথায় চলে গেল? মা বাবা, তোমরা কি আরুণিতাকে ভেতরে ঢুকতে দেখেছ? না তো, আমি তো আনহার কথা শুনতে শুনতে ওর দিকে খেয়ালই করিনি। আমিও। আর ও ভেতরে আসলো তো কারো না কারো চোখে পড়তই। দেখ বাবা, মেয়েটা আবার এই শরীর নিয়ে কোথায় চলে গেল? এই আরুণিতাটা কে? আমি যতটুকু জানি তোমার একটাই বোন, নাম কথা। তাহলে ও আমার স্ত্রী? মানে তোমার সাথে এই বিষয়ে কথা বলছি। আমার এখন আরুণিতাকে খোঁজা বের করা প্রয়োজন। মা, তুমি একটা রুমে থাকতে দাও, আমি আরুণিতাকে এই বিষয়ে কথা বলছি। কুয়াশা আর কিছু বলার সুযোগ না দিয়ে বের হয়ে গেল আরুণিতার খোঁজে। বেশিক্ষণ হয়নি, আরুণিতাকে খুঁজে পাচ্ছে না। এত তাড়াতাড়ি বাসায়ও চলে যেতে পারেনি। তাই কুয়াশা আর আরুণিতার বাবা মাকে কল দিল না। আরুণিতার দরজায় দাঁড়িয়ে সবটা দেখে সবটা শুনে এরপর এক মুহূর্ত সেখানে থাকার সাহস পেল না। কুয়াশার জীবনে তার ভালোবাসা ফিরে এসেছে, তাহলে কোন অধিকারী সে থাকবে তার জীবনে? শরীর খারাপ আগে থেকেই, তারপর ওইসব, আর এখন এতটা পথ হাঁটতে হচ্ছে। মনে হচ্ছে আরেক পা এগোলেই সে পড়ে যাবে। হঠাৎ কাঁধে কারো হাতে স্পর্শ পায়, পেছনে ফিরে তাকায় সে। দাঁড়ান, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? হাতটা ছাড়েন। কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে ওঠো। না, উঠবো না। আপনার সাথে কেন যাব আমি? কেন যাবে মানে? তুমি আমার স্ত্রী, আমার সাথে যাবে না তো কার সাথে যাবে? আপনার জীবনে আপনার ভালোবাসার মানুষ ফিরে এসেছে, এখন আমি কার সাথে যাব, কোথায় যাব? এগুলো আপনার ভাবার দরকার কি? অবশ্যই দরকার আছে। আনহা আমার অতীত, আর তুমি আমার বর্তমান ও ভবিষ্যৎ। আরুণিতা চুপ করে আছে, হয়তো অভিমানে। এখানে আর কোনো কথা না, যা বলার বাসায় গিয়ে বলবে। ডাক্তার তোমাকে বিছানা থেকে নামতে নিষেধ করেছে, আর তুমি একা একা হেঁটে এত দূর চলে এসেছ। আমার সাথে রাগ করে আমার রাজকুমারীকে কষ্ট দিচ্ছ কেন? কে বলেছে এটা রাজকুমারী? এটা হলো আমার রাজকুমার। না, রাজকুমারী। আমি বলছি তো রাজকুমার। তাহলে দুইটা একসাথে হলে কেমন হবে? ভাবনাটা খারাপ না। তা রাজকুমারীর মায়ের কি রাগ কমেছে? তাহলে গাড়িতে ওঠেন। আরুণিতা একটা ভেঙচি দিয়ে গাড়িতে উঠল। আরুণিতা ও আনহা মুখোমুখি, দুজনেই নিশ্চুপ। সব কিছু শোনার পর এখন আনহার কি বলা উচিত হয়তো সে বুঝছে না। সময় ও স্রোত কারোর জন্য থেমে থাকে না। কুয়াশারও এতে দোষ নেই। আনহা তো সবার কাছে মৃত ছিল এতদিন, হয়তো ভাগ্যে এটাই লেখা ছিল। আরুণিতা, পারলে আমাকে ক্ষমা করে দিও। না জেনে কিছু সময়ের জন্য তোমাদের মাঝে চলে এসেছিলাম। আমি আগে জানলে কখনো আসতাম না। আমি চলে যাচ্ছি, সুখে থেকো তোমরা। তুমি শুধু শুধু ক্ষমা চাচ্ছ কেন? এতে তো তোমার কোনো দোষ নেই। আর এত রাতে কোথায় যাবে? কালকে সকালে কুয়াশা তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসবে। তুমি দেখতে যেমন মিষ্টি, কথাও তেমন মিষ্টি। আচ্ছা, কালকেই যাব। ঘন্টা দুয়েক আগে কুয়াশা আনহাকে পৌঁছে দিতে গেছে, কিন্তু এখনও আসছে না। কুয়াশা আসলে সবাই আয়ানদের বাসার উদ্দেশ্যে রওনা দেবে। কুয়াশা বাসায় আসলো, কিন্তু একা না, সাথে আনহাও। আরুণিতা কিছুটা অবাক হয়েই কুয়াশার দিকে তাকালো। কুয়াশা কিছু বলার আগেই আনহা বলতে লাগলো, আসলে আমার বাবা মা বাসায় নেই। আশেপাশের লোকজন বলল আমেরিকা গেছে কিছুদিন আগে। বাবা মার ওইখানে নাম্বার কারো কাছে নেই। আমি এখন কোথায় থাকবো? তাই কুয়াশা আমাকে এই বাড়িতেই নিয়ে আসলো। আমি না করেছিলাম, কিন্তু ও তো শুনল না। তুমি কিছু মনে করো না, আমি এখনই চলে যাব। মনে তো অবশ্যই করেছি। আমাকে তোমার এতটাই খারাপ মনে হয়েছে যে কেউ সমস্যায় পড়েছে আর আমি উল্টো তার সাথে খারাপ ব্যবহার করব? না মানে কি? এটা তোমারও বাড়ি, তোমার যতদিন খুশি তুমি থাকবে। মা বাবা, ভুল কিছু বলেছি আমি? না, একদম ঠিক বলেছ। হ্যাঁ আনহা, তোমার যতদিন খুশি তুমি থাকবে, কারো কোনো সমস্যা নেই। সবাই গেলেও আরুণিতা যাওয়া হলো না। কুয়াশাও যেতে চাচ্ছিল না, তার জরুরিতেই গেল। তাকে দেখে রাখার জন্য কুয়াশার মা থাকলো। আর আনহাকে সবাই অনেক যেতে বলেছিল, কিন্তু গেল না। বেশ কিছুক্ষণ পরে উপরের রুমে কিছু পড়ার শব্দে আনহার মুখের কেন হাসি দেখা দিল। শব্দ শুনে কুয়াশার মা তাড়াতাড়ি উপরে গেল। শব্দটা আরুণিতার রুম থেকে এসেছে। পিছু পিছু আনহাও গেল। আরুণিতা তুলিকে কুয়াশার বাসায় যে কাজ করে ধরে দাঁড়িয়ে আছে। কি হয়েছে জানতে চাইলে তুলি বলল, ছোট সাহেব যাওয়ার আগে বলে গেছে যাওয়ার আগে আপামনির যা প্রয়োজন আমি যেন দেই, আর আপামনির জামাকাপড়গুলো ধুয়ে ছাদে শুকোতে দিয়ে আসি। তাই জামাকাপড়গুলো ধুতে ওয়াশরুমে ঢোকার সাথে সাথে পা পিছলে পড়ে যাই। ওইখানে সাবান পানি আসলো কোথা থেকে বুঝছি না খালাম্মা। বলিস কি? খালাম্মা,
আপনি ভাবেন আমার জায়গায় আপামনি থাকলে কি হইতো? আমার তো মনে হইতেছে কেউ ইচ্ছা কইরা এই কাজটা করছে। আনহার দিকে তাকিয়ে কথাটা বলল তুলি। আরণিতা তুলির কথা শুনে ভয় পেয়ে পেটে হাত দিল। আচ্ছা তুলি, তুই রুমে যা, আমি তোর জন্য ঔষধ আর মলম নিয়ে আসছি। সবাই রুম থেকে চলে যাওয়ার পরে আরণিতা তুলির কথা বলাটা ভাবে, কেউ কি সত্যি এই কাজটা ইচ্ছে করে করেছে? তাহলে কে সে? আনহা। কিন্তু কুয়াশার কাছে যতটুকু শুনেছি আনহা এরকম মেয়ে না। আর মেয়েটাকে দেখে কথা বলে একটু খারাপ মনে হয়নি। আয়ান কথাকে নিয়ে সবাই চলে এসেছে। এ বাসায় যা নিয়ম আছে তা পালন করা হচ্ছে। আরণিতা কুয়াশা কি তার মনের প্রশ্নগুলো বলবে নাকি বলা ঠিক হবে না? এগুলো বললে হয়তো কুয়াশা উল্টে তাকে ভুল বুঝবে, তাই কিছু বলল না। বেশ কিছুদিন চলে গেছে, কথা আয়ান মাঝে মাঝে এই বাসায় আসে। আনহা এখনও এখানেই আছে। এর মাঝে আনার অনেক কাজই আরণিতার সন্দেহ হয়েছে, কিন্তু কাউকে কিছু বলেনি। একদিন সকালে আরণিতা আনহাকে চা দিতে গিয়ে দরজার ফাঁক দিয়ে কিছু একটা দেখে বড় ধরনের শখ খেল। সে বুদ্ধি করে হাতে থাকা মোবাইল দিয়ে ভিডিও রেকর্ডিং করে রাখে। কুয়াশা মোবাইলে সবটা দেখার পর রাগে চোখ লাল করে ফেলে। এখনই সে তার কাছে গিয়ে এগুলো করার মানে কি তা জানতে চাইবে। আরণিতা তাকে বোঝায়, এখন এভাবে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। আমাদেরও এখন প্ল্যান মতো কাজ করতে হবে, যাতে ও নিজে থেকেই সবটা বলতে বাধ্য হয়। দুজনে প্ল্যান মতোই কাজ করছিল। একদিন সকালে তানহা গালের তিলটা ঢাকার আগেই আরণিতা রুমে চলে আসে। গালে তিল দেখে আরণিতা তানহা বলে ডাক দেয়। কারো গলার আওয়াজ শুনে তানহা পেছনে তাকায়। আরণিতা, তুমি তুমি এখানে কি করছো? আমি যাই করি, তুমি কে সত্যি করে বলো। আমি আনহা। চিনতে পারছো না? না, তুমি কিছুতেই আনহা হতে পারো না, তুমি তানহা। আমি একদম নিশ্চিত। তুমি তাহলে এতদিন আনহা সেজেছিলে, কিন্তু কেন? তুমি ভুল বলছো, আমি আনহা। না, আমি কোনো ভুল বলছি না। এতদিন তুমি সবাইকে ভুল বুঝিয়েছ, এখন সব ঠিকঠাক বুঝেছি। তোমার এতদিনের ব্যবহারে আমার সন্দেহ হয়েছিল, আজকে আমি একদম নিশ্চিত হলাম। গালে তিল ঢেকে রাখলেই তানহা থেকে আনহা হওয়া যায় না। তুই যখন তোর স্বামীর প্রাক্তনকে এ বাসায় থাকতে দিলি, তখন ভেবেছিলাম তোর মাথায় বুদ্ধি নেই। এখন তো দেখছি যথেষ্ট বুদ্ধি আছে। তুই যখন সব জেনেই ফেললি, তাহলে শোন, কুয়াশা শুধু আমার। কুয়াশাকে পাওয়ার জন্য আমি সব করতে পারি। কি বলছো এইসব? তুই যা শুনলি তাই। তোকে এখন আর বাঁচিয়ে রাখা যাবে না। এর আগে বহুবার চেষ্টা করেছি, কিন্তু তোর ভাগ্য ভালো, তুই বেঁচে গেছিস। এখন তোকে মরতে হবে। এবার আর তুই কোনোভাবেই রেহাই পাবি না। তার মানে আমাকে হাসপাতাল থেকে কিডন্যাপ তুমি করেছিলে, তারপর কথার গায়ে হলুদে তুমি এসেছিলে, আর ওই দিন তাহলে ওয়াশরুমে সাবান পানি তুমিই ফেলেছিলে। হেই তো মেয়ে, সুন্দর মতো সব বুঝে গেছো। এখন তুই মর। এই কথা বলেই তানহা টেবিলে থাকা ছুরিটা হাতে নেয়। না, তুমি আমাকে মারতে পারো না। আমি কি পারি তোর কোনো ধারণা নেই। কুয়াশাকে পাওয়ার জন্য আমি আমার নিজের বোনকে খুন করতে পেরেছি। আর তুই কে? তোকে মারা কোনো ব্যাপারই না। তোর জন্য আমার এতদিনের সব পরিশ্রম সব জলে যাবে, এটা কিছুতেই হতে পারে না। তুই আমার পথের কাঁটা। তোকে মেরে ফেললে আমি কুয়াশাকেও পেয়ে যাব, আর কেউ কিছু জানতেও পারবে না। এই কথাগুলো বলে যেই তানহা আরণিতার উপর ছুরি চালাতে যাবে, তখনই কুয়াশার আগমন ঘটে। আরণিতা দৌড়ে গিয়ে কুয়াশাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আরে পাগলি, কাঁদছো কেন? আমি আছি তো। আমি থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। একে সবাই রুমে প্রবেশ করে কুয়াশার বাবা মা, তানহার বাবা গিয়ে তানহাকে একটা থাপ্পড় মেরে বলতে লাগলো, তুই আমার মেয়ে, এটা ভাবতে আমার লজ্জা করছে। আমার মেয়েটা কী অন্যায় করেছিল যে তুই মেরেই ফেললি? তানহা এখনও নিজেকে বাঁচানোর বলছে, আমি কাকে খুন করলাম? আনুকে তো কুয়াশা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তুই আর কত অভিনয় করবি? এবার থাম। তুই আরণিতাকে যা যা বলেছিলি আমরা সব শুনেছি। কুয়াশা যখন ফোন করে সবটা বলল, আমি একটুও বিশ্বাস করিনি। এখনও বিশ্বাস হচ্ছে না আমার। এর জন্য তুই আমাদের নিয়ে আমেরিকা গেলি, আমাদের রেখেই কাজের বাহানায় এখানে চলে আসলি। তুই আমার মেয়ে, আমার বিশ্বাস হচ্ছে না। আরণিতা যদি জীবনের ঝুঁকি না নিত, তাহলে আমরা কিছুই জানতে পারতাম না। আর তুই তোর অপকর্মগুলোর একটার পর একটা চালিয়ে যেতে থাকতিস। এই বলে তানহার বাবা কান্না করতে লাগলো। তানহা কিছুক্ষণ চুপ থেকে বলতে লাগলো, যমজ মানেই তো দুইজন সমান। কিন্তু বাবা মা আনুকেই বেশি ভালোবাসত। কারণ হয়তো আনু পড়াশোনায় ভালো ছিল, আমার থেকে চুপচাপ ছিল। শুধু এই কারণেই কি বাবা মা দুই সন্তানকে দুই চোখে দেখবে? আমার কোনো চাহিদার অপূর্ণ ছিল না, কিন্তু বাবা মার ভালোবাসার সাথে কোনো কিছুর তুলনা হয় না। শুধু কি বাবা মা,
আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই শুধু আনহা আর আহনা। আনহাকে খুব হিংসে হতো, তবুও ভাগ্য ভেবে সব উড়িয়ে দিতাম। মনের কষ্টগুলো মনে রেখে সবসময় হাসি মুখেই থাকতাম। যেদিন কুয়াশাকে প্রথম দেখি সেই দিনই মনের ভেতরে অন্যরকম অনুভূতি হয়। নিজের অজান্তেই ভালোবেসে ফেলি। ভেবেছিলাম নিজের সব কষ্ট ভোলার জন্য হয়তো কাউকে খুঁজে পেয়েছি। সেই ভাবনা সত্যি হওয়ার আগেই এখানেও আনু চলে আসলো। এবারও চুপ করে দূরে সরে যেতে চেয়েছিলাম, কিন্তু ওদের দুজনকে যত একসাথে দেখতাম ততই কষ্ট বাড়তে থাকে। কষ্টটা কখন যে রাগে পরিণত হয় তা নিজেও জানি না। ঘুরতে গিয়ে যখন ভোর সকালে ওদের একসাথে হাঁটতে দেখি তখন খুব রাগ হয়, তাও নিজেকে সামলে নিই। কিন্তু যখন আনহা কুয়াশার দেওয়া মেসেজটা দেখায় তখন নিজেকে আর সামলাতে পারিনি। আনু বলে কুয়াশা পাহাড়ের উপর দেখা করতে বলেছে, তাই আনুকে আমার আর কুয়াশার মাঝখান থেকে সরানোর জন্য বুদ্ধি বের করি। আমি ওকে আমার মতো করে সাজিয়ে দিই যাতে কুয়াশা ওর উপর রেগে যায় আর ওকে একটু হলেও ধাক্কা দেয়। আনু যাতে পড়ে যায় আর আমি ওকে আগেই ঘুমের ওষুধ খাইয়ে দিই যাতে ও নিজেকে সামলাতে না পারে। সব কিছু আমার প্ল্যান মতোই হচ্ছিল। কুয়াশাও ওকে ধাক্কা দিল, কিন্তু উল্টো দিকে। তাই আমি আড়াল থেকে বেরিয়ে এসে আনহাকে ফেলে দিই। আনহাকে মেরেও কুয়াশার জীবন থেকে আনহাকে সরানো যাচ্ছিল না। তারপর আমি নতুন প্ল্যান করি। কিছুদিনের জন্য আমেরিকা চলে যাই। ভেবেছিলাম তানহা হয়ে যাব আর আনহা হয়ে ফিরব। যেই ভাবা সেই কাজ। কিন্তু এই কয়দিনে যে এত কিছু ঘটে যাবে তা বুঝতে পারিনি। দেশে এসে দেখি কুয়াশা বিয়ে করে সুখে সংসার করছে। তাই আগের প্ল্যানের সাথে আরও কিছু প্ল্যান যুক্ত করে ফিরে এলাম কুয়াশার জীবনে আনহা হয়ে। কিন্তু তাতেও কোনো লাভ হলো না। এতদিনে যতটুকু বুঝলাম সবার ভাগ্যে ভালোবাসা থাকে না, আর জোর করে কাউকে পাওয়া যায় না। আমার জীবনে আর কিছুই পাওয়ার নেই, আর আমাকেও কারো প্রয়োজন নেই। তাহলে আমি থেকে কি লাভ? এই কথা বলে তানহা হাতে থাকা ছুরিটা দিয়ে নিজের হাত কেটে ফেলে। দেখতে দেখতে 25 বছর চলে গেল। না, সেদিন তানহার কিছু হয়নি। সেদিন হাসপাতালে নিয়ে যাওয়ার পর তানহাকে আর খুঁজে পাওয়া যায়নি। শুধু একটা চিঠি রেখে গিয়েছিল। তাতে লেখা ছিল, বেঁচে যেহেতু গেলাম তাহলে পাওয়া না পাওয়ার লড়াইয়ের এই জীবন থেকে বেঁচে থেকেও মৃত হয়ে থাকব। এটাই আমার উপযুক্ত শাস্তি মনে করি। ইতি তানহা। আরণিতা এই চিঠিটা ফ্রেমে বন্দি করে দেওয়ালে টাঙিয়ে রেখেছে। কেন তার উত্তর সে নিজেও জানে না। এটা এখানে কেন? এটা কার লেখা? এই তানহাটা কে? এই প্রশ্নগুলো কাব্য তার মাকে এই 25 বছর বয়সে কতবার করেছে সে নিজেও জানে না। সেই যখন থেকে একটু একটু পড়তে পারে তখন থেকে। মা, আজ তো বলো, না হলে কিন্তু তোমাদের সাথে মেয়ে দেখতে যাব না। তোর হবু শাশুড়ির হয়েছে খুশি? মা, একদম ভালো হচ্ছে না। একটু ভালো হচ্ছে না। এখন চল, অনেক দেরি হয়ে যাচ্ছে। কুয়াশা ও আরণিতা তাদের একমাত্র ছেলে কাব্য আহমেদ, তার জন্য মেয়ে দেখতে এসেছে। পাত্রীকে সবার পছন্দ হয়েছে। পাত্রীর মার সাথে কথা বলার জন্য তাকে ডাকা হয়। পাত্রীর মাকে দেখে কুয়াশা ও আরণিতা একসাথে বলে উঠল, তানহা। কাব্য এক রহস্য সমাধান করার আগেই তার জীবনে আর এক রহস্য এসে পড়ল। আজকের কাহিনীটি এখানেই শেষ হলো। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী গল্পে খুব তাড়াতাড়ি দেখা হবে।